গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। Welcome to প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই বিশেষ উদ্যোগে পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ গল্প। আচ্ছা, আপনাদের ছোটবেলায় করা কোনো ভুলের মাসুল আপনাকে যদি বড় হয়ে গুনতে হয় তাহলে কি হবে ভাবতে পারেন? উশিরের সঙ্গেও তাই হয়েছিল। কি করেছিল উশির? শুরু হচ্ছে আজকের গল্প দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের কলমে শালবনী ভিলার আতঙ্ক। ছোট মামুর উকিলের চিঠিটা পেয়ে আমি ভীষণ অবাক হয়েছিলাম। মামু মারা গিয়েছে আজ 25 দিন হলো। খবরটা আমি একটু দেরিতেই পেয়েছিলাম। উকিল জানিয়েছেন মামুর স্থাবর অস্থাবর সব সম্পত্তির একমাত্র ওয়ারিশ আমি, কারণ ছোট মামু বিয়ে করেননি, আর নিকট আত্মীয় বলতে আমিই রয়েছি। বড় মামু মানে আমার মায়ের বড়দা অনেক আগেই দেহ রেখেছিলেন। ছোট মামু হলো আমার মায়ের মামাতো ভাই, নাম অনিকেত তালুকদার। মায়ের মামার বাড়ি ছিল উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায়। খুব ছোটবেলায় একবার মায়ের সঙ্গে গিয়েছিলাম সেখানে। গ্রামটার নাম বেশ খটোমটো, অবশ্য বলা যায় অদ্ভুত, মাথা চুলকা। বাড়িটাও আবছা আবছা মনে আছে আমার। বাড়ি না বলে ওটাকে ভিলা বলা উচিত, অথবা একটা ছোট প্রাসাদ। আমার বয়স তখন কত হবে, 8। প্রচুর ফলের বাগান, বড় পুকুর আর সবুজ গাছপালা নিয়ে বাড়িটা আমার বেশ ভালোই লেগেছিল। কিন্তু সেবার আমি নাকি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ি। যতদূর মায়ের মুখে শুনেছি সে নাকি একেবারে জমে মানুষে টানাটানি। শেষে এক পীর বাবা নাকি ঝাড়ফুঁক করে আমায় সুস্থ করেন। অবশ্য এসব কিছুই আমার মনে নেই। সেই অসুখের থেকে সুস্থ হওয়ার পর কিছুই আমার মনে ছিল না। আমার বাবা তখন পুরুলিয়ায় পোস্টেড। আমায় নিয়ে মা পুরুলিয়ায় ফিরে এসেছিল। তারপরেও নাকি 3 মাস লেগেছিল আমার সুস্থ হতে। এরপর অবশ্য 2-1 বার উত্তরবঙ্গে ঘুরতে গেছি, কিন্তু মাথা চুলকা আর যাওয়া হয়নি। ছোট মামু গত 20 বছরে বেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেছে। বাবার ছিল বদলির চাকরি। অবসরের পর বাবা নিউ টাউনে ফ্ল্যাট কিনেছিল। আমি তখন হোটেল ম্যানেজমেন্ট পড়ছি। এরপর চাকরিও পেয়ে গেলাম একটা বেশ বড় হোটেলে। আমারও আর মাথা চুলকা যাওয়া হয়নি। তবে ছোট মামু আমায় খুব ভালোবাসত। মাসে একবার ফোন করে কথা বলতো। কলকাতা এলে 2 দিন আমাদের সঙ্গে কাটাতো। শেষ এসেছিল 2 বছর আগে। তখন আমি সবে চাকরিটা পেয়েছি। কিছু বন্ধু মিলে ডুয়ার্সের জঙ্গলে ঘুরতে যাব প্ল্যান করছিলাম সেবার। আমি শুনেছিলাম মাথা চুলকার খুব কাছে ওই গরুমারা অভয়ারণ্য। ছোট মামুকে বলতেই কেমন গম্ভীর হয়ে বলেছিল, দেখো বাবা, গেলে হলং যাও, মাদারিহাট যাও, চিলাপাতা যাও, এমনকি মানুষ বা কাজিরাঙাও ঘুরে আসতে পারো। তবে ওই গরুমারা বা চাপড়া মারিতে কিন্তু কিছুই রাখা নেই। কিন্তু আমি যে মাথা চুলকা যাব ভাবছিলাম। বাগনা, ওটা যে তোমার বারণ, না হলে আমি কি তোমায় নিয়ে যেতাম না বলো? মাথা চুলকাতে কিছুই নেই। ও এক অজপাড়া গাঁ, জঙ্গলের ভেতর এক গ্রাম। তুমি বড় হয়ে বিদেশে যাবে একদিন। আরে মামা, মায়ের মুখে শুনেছি তোমার বাড়ির পাশে নেওড়া নদী আর মাল নদী একসঙ্গে মিলেছে, আর একটু গেলেই নাকি চেলো নদী। আবার সেই চেলো নদী কিছু দূর গিয়ে তিস্তায় পড়েছে, আর চারিদিকে শাল সেগুনের বন। কি বলছো মামা? তোমরা পাহাড়ে যাও, দার্জিলিং, লাভা, লোলেগাঁও, ঋষভ, ওসব জায়গায় আসলে লোকে ঘুরতে যায়। মাও এসব আলোচনা হলে ছুটে এসে বলতো, মাথা চুলকা? একদম নয়, ওখানে কিছুই নেই। 1.5 বছর আগে আমার বিয়ের পর মাও চলে গেল না ফেরার দেশে। আমার আর জানাই হয়নি মাথা চুলকায় ঠিক কি হয়েছিল যে আমরা আর কখনো সেখানে যাইনি। উকিলের চিঠিটা আবার পড়লাম।
ছোট মামুর শেষ ইচ্ছা অনুযায়ী আমাকে তার সব কাজ মিটে যাওয়ার পর এই খবর দিচ্ছেন মামুর উকিল বন্ধু প্রশান্ত রক্ষিত। মামুর সব স্থাবর অস্থাবর সম্পত্তির একমাত্র ওয়ারিশ আমি। কিন্তু মামু উকিলকে নির্দেশ দিয়ে গেছেন, যেহেতু আমি কখনোই মাথা চুলকা যাব না, তাই ওই সম্পত্তি দেখাশোনা করবে মামুর ম্যানেজার রতনলাল যাদব। বাৎসরিক আয় আমায় পাঠিয়ে দেওয়া হবে, আর যদি আমি এতে রাজি না থাকি, সম্পত্তি বিক্রি করে আমায় সব হিসেব বুঝিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ হতভম্ব হয়ে বসেছিলাম। মাথা চুলকায় ছোট মামুর একটা কাঠ চেরাইয়ের মিল ছিল। আশেপাশের জঙ্গলের কাঠ সেখানেই চেরাই হতো। আমার মায়ের মুখে গল্প শুনেছিলাম, মায়ের দাদু রঞ্জন তালুকদার রেঙ্গুনে কাঠের ব্যবসা করে প্রচুর পয়সা করেছিলেন। দেশভাগের সময় উনি ঘুরতে ঘুরতে আসামের গৌহাটিতে এসে থিতু হন। মায়ের বড় মামা প্রণব তালুকদার সেই সময় উত্তরবঙ্গ আর আসামের মাঝে যে রেল লাইনের কাজ হচ্ছিল তাতে কাঠের স্লিপার সাপ্লাই দিতেন। উনি একসময় মাথা চুলকার বাড়িটা করেছিলেন, আর বাড়িটা শালবনের ভেতর বলে নাম রাখা হয়েছিল শালবনী ভিলা। ওর একমাত্র ছেলে অনিকেত তালুকদার, আমার এই ছোট মামু, সেই কাঠের ব্যবসাটাই করত। আমার দিদার বিয়ে হয় শিলিগুড়িতে। মা আর বড় মামা ওখানেই বড় হন। পরে আমার দাদু বর্ধমানে নিজের দেশের বাড়িতে ফিরে গিয়েছিলেন। বড় মামা ছিলেন ডাক্তার, তিনি শিলিগুড়িতেই প্র্যাকটিস করতেন। কিন্তু একবার এক দুর্ঘটনাতে তিনি মারা যান। তখন আমি ক্লাস 7, তাই খুব বেশি কথা আমি জানি না। আর বড় মামি আমার জন্মের আগেই মারা গিয়েছিল। বড় মামাও নিঃসন্তান ছিলেন। এই মাথা চুলকা নিয়ে আমাদের বাড়িতে খুব একটা আলোচনাও হতো না। মা বার দুয়েক ছোট মামুকে বলেছিল ওই সম্পত্তি বিক্রি করে কলকাতায় চলে আসতে, কিন্তু মামু বলতো জঙ্গল, নদী, চা বাগান ছেড়ে এদিকে আসলে মামু হাঁপিয়ে ওঠে। আমরা না গেলেও মামু আমাকে খুবই ভালোবাসত। চিঠিটা হাতে নিয়ে কতক্ষণ বসেছিলাম খেয়াল নেই। রমিতের ডাকে সদ্বিত ফিরল। রমিত আমার বন্ধু, ও কানাডায় থাকে, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ওর সাবজেক্ট। সম্প্রতি দেশে ফিরেছে 3 মাসের ছুটি নিয়ে। ও সেদিন সকালেই আমার বাড়ি এসেছিল। আমার স্ত্রী প্রাপ্তি 3 মাসের প্রেগনেন্ট। ও জব্বলপুরে বাপের বাড়ি গিয়েছিল। আপাতত যেহেতু আমাদের বাড়িতে দেখাশোনা করার কেউ নেই, ওর বাবা মা চাইছিল ওখানেই থাকুক। তাই আমি ঝাড়া হাত পা। দিনের শেষে একবার প্রাপ্তির সঙ্গে ফোনে কথা হয়। তাই রমিত যখন উইকেন্ডে আমাদের উত্তরবঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলেছিল, এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম। আর হয়তো এভাবে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া হবে না। প্রাপ্তি ফিরলে দায়িত্বও বেড়ে যাবে। আমার নতুন কেনা ট্রাভেলারটা নিয়ে বেরিয়ে পড়ব ঠিক হল। সঙ্গে ফারাক্কা থেকে আরেক বন্ধু যাবে, জিকো। কার চিঠি রে? তাও আবার রেজিস্টার পোস্টে? বউয়ের প্রেমপত্র নাকি? ওকে খুলে বললাম আমার সম্পত্তির প্রাপ্তিযোগ ও তার সঙ্গে জড়িত অদ্ভুত শর্তের কথা। শুনে একচোট হেসে নিল রমিত। তারপর বলল, তোর বউয়ের নামটাই তোর জন্য লাকি। চল, আমরা তো ওইদিকেই যাচ্ছি, মাথা চুলকা ঘুরে আসি। কি অদ্ভুত নাম জায়গাটার। দেখ রমিত, এইসব জায়গার নামকরণের পেছনে অদ্ভুত অদ্ভুত সব গল্প থাকে। যেমন ধর, বর্ধমানের সাহেবগঞ্জ লাইনে কয়েকটা স্টেশন আছে। ঝাপটের ঢাল, পিচকুড়ির ঢাল, নোয়াদার ঢাল। এই নোয়াদার ঢালের নামটা কেন হয়েছিল জানিস? স্টেশন তো তৈরি হয়েছে, সবাই গিয়ে ইংরেজ সাহেবকে ধরেছে কি নাম রাখা যায়। এর আগে 2টো স্টেশনের নাম রাখা হয়েছে, ওই ঝাপটের ঢাল আর ওই পিচকুড়ির ঢাল। এদিকে এইসব নাম বলতে সাহেবের ভারী কষ্ট হয়। তিনি বললেন, নো আদার ঢাল প্লিজ। বাকিরা হৈ হৈ করে উঠল। বেশ সুন্দর নাম। তখন থেকে নো আদার ঢাল হয়ে গেল নোয়াদার ঢাল নতুন স্টেশন। আপাতত আমি মাথা চুলকে ভাবতে চেষ্টা করছি এই মাথা চুলকা জায়গাটা ঠিক কেমন হতে পারে, আর যেতে আমাদের কতক্ষণ লাগবে। কাল ভোরে বের হব আমরা, বুঝলি। আর গুগল ম্যাপ বলছে 13 ঘন্টা লাগবে। বেশি দেরি হলে পথে থেকে যাব। এইভাবে যে হঠাৎ করে যাবি, ওখানে থাকার কি ব্যবস্থা আছে? আই মিন, তুই তো সেই ছোটবেলায় একবার গিয়েছিলি বললি। আরে ছোট মামু তো ওখানেই থাকতো, থাকার নিয়ে চিন্তা নেই, সব ব্যবস্থা হয়ে যাবে। আর পাশেই যে বড় টাউন মালবাজার, ওখানে তুই হোটেল ফোটেল সব পেয়ে যাবি, ওই নিয়ে চিন্তা করিস না। তেমন বুঝলে সেখানে চলে যাব। আর চালসাতে সেখানে সিনক্লিয়ার্স রিসর্ট আছে, সো নো টেনশন।
জিকো যাবে কিন্তু আমাদের সঙ্গে, ওকে ফারাক্কা থেকে তুলতে হবে। জিকো আমাদের সেই ছোটবেলার বন্ধু। একসময় আমরা তিনজন ছিলাম অভিন্ন হৃদয়ে তিন মূর্তি। ও এখন ফারাক্কা ব্যারেজে কাজ করছে। রমিত এসেছে আর আমরা ঘুরতে যাব শুনে ও নিজেই যেতে চেয়েছিল আমাদের সঙ্গে। ভালোই হবে, রমিত আবার এদেশে এসে গাড়ি চালাতে চায় না। জিকো আর আমি ভাগ করে চালাবো। তবে মাথা চুলকা যেতেও কি রাজি হবে কে জানে। মাথা চুলকা থেকে আমরা ডুয়ার্স ঘুরে পাহাড়ে চলে যাব। আমি জিকোর সঙ্গে কথা বলে নিচ্ছি। আমার অফিসে ছুটি নেওয়াই ছিল। পরদিন ভোর 5টাতে বেরিয়ে পড়লাম দুই বন্ধু। কৃষ্ণনগরে গরম গরম কচুরি আলুর দম আর টাটকা সরপুরিয়া দিয়ে ব্রেকফাস্ট করে হাই রোড ধরে আমার ট্রাভেলারটা ছুটে চলল। এই প্রথম এত বড় লং ড্রাইভে বেরিয়েছি। বেশ ভালোই লাগছিল ওই হাই রোড ধরে গাড়ি চালাতে। ফারাক্কায় জিকো এলো। জিকোর চেনা একটা হোটেলে টাটকা ইলিশ দিয়ে লাঞ্চ করলাম। প্রাপ্তির ফোন এসেছিল। আমি জব্বলপুর না গিয়ে এদিকে ঘুরছি বলে তার একটু অভিমান হয়েছে। ফিরেই ওর কাছে যাব কথা দিতে হলো। বেশ ভালোই চলছিল গাড়িটা, সঙ্গে কেকের গান। কিন্তু গাজলের কাছে এসে গাড়িটা হঠাৎ বিগড়ে গেল। বেশ গরম হয়ে ইঞ্জিন দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। আর জায়গাটা এমন যে একটাও লোক নেই। দুধারে শুধু আম বাগান, দূরে কিছু সবজির ক্ষেত। হাই রোড দিয়ে একের পর এক ট্রাক চলে যাচ্ছে। জিকো গুগল ম্যাপ দেখে বলল, এই 1.5 কিলোমিটার গেলে গ্যারেজ পাওয়া যাবে। ওদিকে আমি দেখছিলাম আকাশের কোণে কালো মেঘ জমছে। সময়টা চৈত্র মাস। এই সময় কালবৈশাখী হয় এদিকে। দ্রুত মেঘের আকার বাড়ছে, যেন একটা বিশাল কালো দৈত্য ছুটে আসছে। রমিত একটা সুমোকে হাত দেখিয়ে দাঁড় করালো। ড্রাইভার এসে গাড়িটা চেক করে বলল, রেডিয়েটারে কিছু সমস্যা মনে হচ্ছে, গাড়ি গরম হয়ে গেছে। জল দেয়া হলো, তবুও চলল না। ওই ড্রাইভার সব দেখে আমাদের বলল মেকানিক ডাকতে। জিকো ওর গাড়িতে উঠেই চলে গেল মেকানিকের খোঁজে। একটু পরেই আকাশ পুরো কালো হয়ে গেল। শনশন করে হাওয়া বইতে শুরু করেছে। দুপুর 2:30 বাজে, কে বলবে। গাড়িগুলো তখন হেডলাইট জ্বালিয়ে ছুটছে। আমাদের গাড়িটা সার্ভিস রোডে দাঁড় করিয়েছিলাম ভাগ্যিস। ব্লিঙ্কারটা জ্বালিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। আকাশের বুক চিরে রূপালী বিদ্যুৎ রেখা ঝলসে উঠছে। রমিত কিছু জঙ্গলি গাছের ডালপালা ভেঙে এনে গাড়ির সামনে পেছনে গুঁজে দিল। আমায় বলল, উশির বৃষ্টি এলে গাড়িতে বসে থাকা বোধহয় ঠিক হবে না। যে হারে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসার আগে জিকো ফিরবে বলে তো মনে হচ্ছে না। আমাদের এক্ষুনি একটা মাথা গোঁজার জায়গা দেখতে হবে। এখানে তো কিছুই নেই রে। এই আমবাগান ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না। তখনই আবার বিদ্যুৎ ঝলসে উঠল। আর সেই আলোয় আমবাগানের মধ্যে আমরা একটা সাদা রঙের বাড়ি মতো কিছু দেখতে পেলাম। টপ টপ করে বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলো। রমিত বলল, চল উশির, ওটা মনে হয় কারোর বাড়ি। নেমে গিয়ে দেখি, বারান্দায় বসে থাকবো না হয়। আমি গাড়িটা লক করে একটা ছাতা হাতে নেমে এলাম। আমবাগানের ভেতরটা যেন আরো অন্ধকার। টুপটাপ কচি আম খসে পড়ছে। বেটে বেটে গাছগুলোর ফাঁক দিয়ে 2-1 ফোঁটা বৃষ্টিও আমাদের ছুঁয়ে যাচ্ছে। দূর থেকে যেটাকে বাড়ি ভেবেছিলাম ওটা একটা মাজার। তবে পাশে একটা ঝুপড়ি মতো ঘর রয়েছে, আর সামনে রয়েছে প্লাস্টিকের শেড। আমরা মাজারের সামনে গিয়ে থমকে দাঁড়ালাম। তখনই ঝুপড়ির ভেতর থেকে একজন কালো ছেঁড়া খোড়া তাপ্তি মারা আলখাল্লা পরা বৃদ্ধ ফকির বেরিয়ে এলো। মাথায় ফেস টুপি, চোখের পাশে একটা লাল জুরুল। আমাদের দেখে একটু যেন হাসলো মনে হলো। বলছিলাম, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে ওই বড় রাস্তায়, এদিকে বৃষ্টিও পড়ছে, তাই একটু মাথা গোঁজার আশ্রয় খুঁজছি। तेरा तकदीर तुझे इधर ले आया रे बेटा। बैठ जा थोड़ा देर। বলেই ফকির ওর ঝুপড়ির সামনে একটা গাছের গুঁড়িতে বসলো। মাথার ওপর ছাউনি থাকলেও 2-1 ছাঁট এসে লাগছিল গায়ে। বৃষ্টি যেন বেড়েই চলেছে। পকেট থেকে ফোন বের করলাম, কিন্তু একটাও বার নেই। ঝড় বৃষ্টিতে নেটওয়ার্ক উড়ে গেছে, আর সাথে মুহুর্মুহু বাজ পড়ছে। এই দুপুরেই রাতের মতো অন্ধকার নেমে এলো।
আজ মনে হয় আমরা পৌঁছতে পারবো না। অন্তত শিলিগুড়ি পৌঁছে গেলে হয়। এই জঙ্গলে কোথায় থাকবো? तेरा तकदीर तुझे उधर ले जा रहा है। बहुत पुराना हिसाब है तेरा। चुकाना तो पड़ेगा ना बेटा। अल्लाह मेहरबान, बुरी बला टल जाएगा। বিড়বিড় করতে করতে ফকির ঝুপড়িটায় ঢুকে গেল। এই লোকটা কি আমাদের কিছু বলল? দূর, পাগল ছাগল লোক, তাবিজ কবজ বেঁচে খায় হয়তো, থাকতে দিয়েছে এই অনেক। এই বৃষ্টি যে কখন কমবে, জিগো মেকানিক পেলে হয়, বৃষ্টিতে কেউ আসতেও চাইবে না হয়তো। হঠাৎ দেখি ফকিরটা ঘর থেকে বেরিয়ে এসেছে, হাতে ময়ূরের পেখম দিয়ে তৈরি একটা ঝাড়ুর মতো জিনিস। সেটা আমার গায়ে বুলিয়ে কি সব আগডুম বাগডুম বলতে লাগলো। আমি একটু বিরক্ত হয়ে বললাম, আরে আরে এসব কি করছেন, কি ছাড়ুন আমাকে। ফকির উর্দু আর হিন্দি মিশিয়ে যা বলল তার মানে হলো আমার মাথায় নাকি ও একটা বাজে ছায়া দেখতে পাচ্ছে, যে আমাকে নিজের দিকে টানছে। ও সেই ছায়ার হাত থেকে আমায় রক্ষা করতে চায়। রমিত ইশারায় আমায় চুপ থাকতে বলল। তারপর ফকিরকে বলল, বাবা একটা আপনি মাদুলি বা তাবিজ দিন না, যেটা ওকে রক্ষা করবে, কিনেই নেবো না হয় আমরা। জ্বলন্ত চোখে ওর দিকে চাইল ফকির। তারপর হিন্দিতে বলল, तेरा मौत तुझे खींच कर ले जा रहा है रे बेटा। मौत से तू बच नहीं सकेगा। इत्तेफाक से तू आज ये मजार पे आ गया रे बेटा। मजार का मिट्टी ले जा, शायद ये कायनात को बदल दे। शायद तेरे को कुछ वक्त का मोहलत मिल जाए। রমিত হয়তো আরো কিছু বলতো, কিন্তু আমি ওর হাতটা চেপে ধরলাম। দেখুন, আমরা এসব বিশ্বাস করি না, আর বৃষ্টিটা কমে আসছে, আমরা এখনই চলে যাব। चला तो जाएगा पता है, लेकिन मजार का मिट्टी ले जाना। अच्छा दीजिए मिट्टी, ताबीज में देंगे तो खर्चा बोलिए। রমিত পার্স বের করে পকেট থেকে, আমায় চোখ টিপে চাপা গলায় বলে, বলছে যখন দুটো তাবিজ বানিয়েই নি। তোকে তো আগেই বললাম, বুজরুকির একটা শেষ থাকে, তো আজ দেখেই যাব। বৃদ্ধ ফকির ততক্ষণে আবার ঝুপড়িতে ঢুকে গেছে। একটু পরেই একটা কালো রঙের তাবিজ এনে আমার হাতে বেঁধে দিয়ে হিন্দিতে বলল, এটা তোকে রক্ষা করবে, খুলিস না এটা হাত থেকে। আমি প্রার্থনা করব তোর জন্য। তারপর রমিতের দিকে ফিরে বলল, অবিশ্বাসী মানুষের কাজে লাগে না এই তাবিজ। তুই আল্লাহকে ডাক, যদি আল্লাহ রহম করে তবেই তুই বাঁচবি। আরে আমি কখন বললাম যে বিশ্বাস করছি না? আমি তো তাবিজ চাইলাম। কিন্তু ফকির ওর কথার কোনো উত্তর দিল না। বিড়বিড় করতে করতে ঘরে ঢুকে গেল। রমিত দু চারবার ডাকলো। বৃষ্টিও কমে গিয়েছিল, আকাশটাও হঠাৎ করেই পরিষ্কার হয়ে গেল। এবার আমিও ডাকলাম, ও ফকির বাবা, আরে আমার তাবিজের দামটা নেবেন তো। কিন্তু বৃদ্ধ আর বের হলো না। তখনই পকেটের ভেতর ফোনটা বেজে উঠল। জিকো ফোন করছে, ও মেকানিক নিয়ে এসেছে, তাড়াতাড়ি গাড়ির কাছে যেতে বলছে। আমি যাচ্ছি বলে ফোনটা কেটে দিয়ে দু একবার ডাকলাম ওই ফকির বাবাকে। তারপর ভাবছিলাম ঝুপড়ির ভেতর ঢুকবো কিনা। রমিত বাঁশের আগলটা সরিয়ে ভেতরে উঁকি দিয়ে বলল, টাকাটা দূর, লোকটা নেই তো ভেতরে, ওদিকটা খোলা। আমি ভেতরে উঁকি দিয়ে দেখলাম ঝুপড়ির পেছনের দেওয়ালটা পড়ে গেছে আগেই। ওদিকটা একেবারে ফাঁকা, ঝোপঝাড়ে ভরা। লোকটা বোধহয় কোথাও চলে গেছে। আমি এসব তাবিজে বিশ্বাস করি না, তার মধ্যে লোকটা দামও নিল না। মনটা খুঁতখুত করছিল। মাজারে একটা প্রণাম করে গাড়ির দিকে এগিয়ে গেলাম। জিকোর সঙ্গে যে এসেছিল তার বয়স 23-24 হবে, সারা গায়ে উল্কি। ওকে মেকানিক কম বডি বিল্ডার বেশি মনে হচ্ছিল। গাড়িতে চাবি লাগিয়ে স্টার্ট দিতেই গাড়ি দিব্যি চালু হল। তবুও সে বনেট খুলে পুরোটা চেক করলো। বলল তেমন কোনো সমস্যা তার চোখে পড়ছে না। আমার মনে হয় একটানা এতটা পথ এসে গাড়ি গরম হয়ে গিয়েছিল। চৈত্রের রোদ যা কড়া, উফ।
এদিকে আবার এই বৃষ্টিতে গাড়ির ইঞ্জিন ঠান্ডাও হয়ে গেছে, তাই সমস্যাটা বোঝা যাচ্ছে না। যাই হোক, এবার এগোনো যাক। ঘড়ির কাঁটায় প্রায় 3:30। গুগল ম্যাপ বলছে এখনো 6 ঘন্টা লাগবে আমাদের মাথাচুলকা পৌঁছতে। আমি বারবার আমবাগানের দিকে দেখছিলাম, যদি ওই ফকিরকে দেখতে পাই। মেকানিক ছেলেটাকে বললাম, আচ্ছা তুমি এদিকেই তো থাকো, লোকাল ছেলে তো? ও মাথা নাড়ল। এই আমবাগানের ভেতর মাজারে এক বৃদ্ধ ফকির থাকে, চেনো? এই বাগানে? এখানে আবার কে থাকবে? ও টাকা মিটিয়ে দিয়ে বললাম, আর এই বাগানের ভেতর একটা মাজার আছে না, সেই মাজারে। সুফি পীরের মাজার? সে তো বহু পুরনো। ওখানে আবার ফকির আসবে কোথা থেকে? অবশ্য বেশ কয়েক বছর আগে একটা পীর থাকতো শুনেছি, সে তো বহুদিন নেই। ছেলেটা ওর বাইকে স্টার্ট দিল। আমি আবার তাকালাম আম বাগানের দিকে। পরিষ্কার ঝকঝকে দিনের আলো পড়েছে আম গাছের ওপরে, কিন্তু মাজারটা আর দেখতে পেলাম না। গাছের আড়ালে ঢাকা পড়ে গিয়েছে বোধহয়। জিকো আর রমিত তাড়া দিচ্ছিল। জিকো বলল এবার ও চালাবে। ওকে চাবি দিয়ে আমি পিছনে উঠে বসলাম। আমার মনটা কেমন করছিল। লোকটা টাকাও নিল না, অথচ হাতের তাবিজটার দিকে তাকালাম। ফকির রমিতকে ওসব কি বলল, কেন বলল, কে জানে। রমিত অবশ্য পাত্তা দেয়নি ওইসব ফালতু কথায়। ও সামনে বসে গাড়িতে গান চালিয়ে দিল জোরে। গাড়ি এগিয়ে চলেছে, দিনও ঢলে পড়ছে, সাথে সাথে দৃশ্যপট বদলে যাচ্ছে। দুপাশে এখন ফুটি ফাটা ধান ক্ষেত, কোথাও ছোট ঝিলে বাচ্চারা দাপাদাপি করছে, কোথাও সবজি খেতে মেয়েরা কাজ করছে। আজ মনে হয় আমাদের শিলিগুড়ি বা সেবকের কাছে রাতটা কাটাতে হবে। এবার কিন্তু একটা চা লাগবে, কোথাও একটু দাঁড়ালে ভালো হয় না? কানাডায় থেকেও ওর চায়ের নেশাটা কমেনি। ডালখোলার কাছে একটা ধাবায় গাড়ি দাঁড় করালো জিকো। নেমে চোখে মুখে জল দিয়ে চা আর পকোড়ার অর্ডার দিলাম। নেটওয়ার্ক পেয়েই প্রাপ্তির সঙ্গে একবার কথা বলে নিলাম। আবার কখন চলে যাবে কে জানে। এদিকে ঝড় বৃষ্টি হয়নি মনে হয়, এখনো অনেকটা পথ বাকি। বিকেল হয়ে আসছে, সূর্যটা এখন টকটকে লাল বলের মতো দূরে নারকেল গাছের ফাঁকে আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আমি ভাবছিলাম বন্ধুদের নিয়ে চলেছি তো মাথা চুলকা, অথচ কিছুই জানি না ওখানে এখন কে আছে আর তার কি অবস্থা। ছোট মামুর উকিল প্রশান্ত রক্ষিতকে 2বার ফোন করেছিলাম, পাইনি। ছোট মামুর ফোনটাও সুইচ অফ। হঠাৎ মনে পড়ল ওই বাড়িতে ভজাদা থাকতো পরিবার নিয়ে, ওরাই মামুর দেখাশোনা করত। ছোটবেলায় যখন আমি মায়ের সঙ্গে গেছিলাম, ভজাদার নাতির সঙ্গে আমি খেলতাম। সবাই ভজাদা বলতো বলে ওই নামটাই আমার মনে আছে, কিন্তু নম্বর তো নেই। কি মনে হতে ছোট মামুর নম্বরেই আবার ফোন করলাম, আর আমায় অবাক করে ফোনটা রিং হলো। বেশ কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে এক বৃদ্ধর গলা ভেসে এলো। আমি নিজের পরিচয় দিয়ে বললাম আমি পরদিন ওই বাড়িতে আসছি। তারপর জানতে চাইলাম বৃদ্ধর পরিচয়। আমি ভজন মণ্ডল। তুমি কি আমারে চিনবা? তুমি তো মানু দিদির বেটা উশি, সেই ছোট্টবেলায় আইছিল একবার। আমি বুঝলাম ঠিক লোক ফোন ধরেছে। বললাম ঠিক ধরেছ, ঠিক ধরেছ, আমি উশির। আসলে ছোট মামুর খবরটা জানার পর থেকে মনটা খুব খারাপ, তাই আসছি আমি। কাল সকালেই পৌঁছে যাব। না না, তোমার তো হেতায় আওনের বারণ ছিল, তুমি আইবা কেন? আরে আরে বাবা ভজাদা, আমি চলে এসেছি। রাতটা শিলিগুড়িতে কাটিয়ে 2 বন্ধু নিয়ে সকালে আসছি। 2-1 দিন থাকতে চাই, তুমি একটু ব্যবস্থা করে রেখো তো। বৃদ্ধ ইনিয়ে বিনিয়ে কিছু বলতে চাইছিল, কিন্তু ফোনের লাইন কেটে দিলাম। কথা বাড়িয়ে এখন লাভ নেই। চা পকোড়া খেয়ে এবার আমি বসলাম ড্রাইভারের সিটে। কিন্তু এই পথে বড্ড ট্রাফিক। বিহার হয়ে যত গাড়ি ঢুকছে সব লাইন দিয়ে চলেছে। বাগডোগরা পার হতেই রাত 9টা বেজে গেল। রমিত বলল শিলিগুড়ি ঢুকে কাজ নেই, ওখানেই কোনো হোটেলে গাড়ি ঢুকিয়ে দিতে। আমিও নৌকোঘাটের পাশে একটা নতুন হোটেলে গাড়ি লাগালাম।
মহানন্দা নদীর দিকে একটা বড় ঘর খুলে দিল ছেলেটা। সারাদিন গাড়িতে এসে সবাই ক্লান্ত। ফ্রেশ হয়ে নিচ থেকে খেয়ে এসে শুতেই ঘুম আমাদের চোখে জড়িয়ে গেল। মাঝরাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। শরীর জুড়ে প্রবল অস্বস্তি। আমি উঠে বসলাম। এসি তো 20-তে চলছে, কিন্তু আমি যেন ঘামছি দরদর করে, আর সাথে খুব সাফোকেটিং লাগছে। বারান্দার দিকে তাকাতেই চমকে উঠলাম। সেই ফকিরটা দাঁড়িয়ে আছে অন্ধকার বারান্দাতে, আমার দিকে তাকিয়ে আছে। হাতে সেই ময়ূরের পালকের ঝাড়ন। কয়েকটা সেকেন্ড যেন আমার পা কেউ মাটিতে গেঁথে দিয়েছিল। তারপরে উঠে ছুটে গেলাম বারান্দাতে, কিন্তু দরজা খুলতেই দেখি ফাঁকা বারান্দা। একটা পাম গাছের টব সাজানো আছে বারান্দাতে, সেটাই হাওয়ায় আস্তে আস্তে দুলছে। নিজের মনকে প্রবোধ দিলাম, এটা 4 তলার বারান্দা, কেউ এখানে কিভাবে আসবে? তখন নদীর দিক থেকে ঠান্ডা হাওয়া ভেসে আসছে। দূরে নদীর ওপারে একটা চিতা জ্বলছে। মনটা কেমন ভার হয়ে এলো। তাবিজটা আমার হাতে বাঁধা, অথচ লোকটা দাম নিল না। কতক্ষণ বারান্দায় বসেছিলাম আমি জানি না। একসময় পাখির ডাকে চমকে উঠলাম। ভোর হয়ে এসেছে, পূব দিক ফর্সা হচ্ছে, উত্তরের আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। একটা নতুন দিনের শুরু। জিকো আর রমিতকে তুলে দিলাম। এখনো 2 ঘন্টা লাগবে মাথা চুলকা যেতে। পথে পড়বে সেবক পাহাড় আর তিস্তা নদী। সেবক রেল ক্রসিং ছাড়িয়ে পাহাড়ি পথে গাড়ি এগিয়ে চলল। একদিকে খরস্রোতা তিস্তা, কিছু দূর যেতেই একটা কালী মন্দির, উল্টো দিকে শিব মন্দির। জিকো গাড়ি থামালো। ওর এইসব বিষয়ে বেশ ভক্তি। হারা সিঁড়ি দিয়ে উঠে এলাম মন্দিরে। সকাল থেকেই ভক্ত সমাগম শুরু হয়ে গেছে। জিকো একটা পুজোর ডালা কিনে পুজো দিতে গেল। আমরা ছবি তুলছিলাম। হঠাৎ এক লাল কাপড় পরা জটাধারী সন্ন্যাসী আমাদের দিকে তাকিয়ে বলল, ঘোর বিপদ, কেন যাচ্ছিস তোরা? ফিরে যা, আর এগোস না। আমরা তাকে কিছু বলার আগেই লোকটা গটগট করে মন্দিরের পিছন দিকে পাহাড় ভেঙে উপরে উঠে গেল। আমরা তাকে ফলো করতে গিয়েও পারলাম না। ওই খাড়া পাহাড়ের খাঁজে পা রেখে উঠবো কিভাবে? সামনে আবার একটা ঝর্ণা দিয়ে জল পড়ছে। আপনারা এদিকে কোথায় যাচ্ছেন? বিষাক্ত সাপ, পাহাড়ি বিছা ভর্তি পাহাড়ে। হ্যাঁ, একজন সেবায়েত আমাদের দেখে বাধা দিল। আরে ওই যে সন্ন্যাসী বাবা, উনি উঠে গেলেন এই পথে। কে? ও মৌনি বাবা। উনি তো এই পাহাড়ের ওপরে একটা গুহায় আছেন বহু বছর ধরে। কারোর সাথে কথা টথা বলেন না। রোজ সকালে একবার মন্দিরে আসেন, মায়ের ফল প্রসাদ নিয়ে আবার গুহায় ফিরে যান। কিন্তু ওনার কাছে কি দরকার আপনাদের? উনি আমাদের কিছু একটা বললেন, বুঝতে পারলাম না কি বলতে চাইলেন। উনি বললেন? আপনাদের কত ভুল হচ্ছে। উনি কথা বলেন না, মৌনব্রত নিয়েছেন বহু বছর ধরে। সেবায়েতের কথায় আমরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকলাম। লাল কাপড় পরা, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষ। হ্যাঁ হ্যাঁ, উনি তো মৌন বাবা। উনি কথা বলেন না তো? তখনই সেবায়েতকে পুরোহিত ডাকতেই সে চলে গেল। আমাদের যেতে বারণ করলো কেন লোকটা? বুঝতে পারছি না। জিকোর পুজো দেওয়া হয়ে গেছিল। ও আমাদের দেখতে পেয়ে এগিয়ে এসে প্রসাদ দিল, চিনির সন্দেশ। আমাদের ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখানে কি করছিস? চল এবার। আমরাও নেমে এলাম। শিব মন্দির দর্শন করে এগিয়ে গেলাম কর্নিশন ব্রিজের দিকে। গুগল বলছে সোজা রাস্তা সিকিম আর দার্জিলিং চলে গেছে। এই ব্রিজ পার হয়ে ডাইনে ঘুরে গেলেই ডুয়ার্সের জঙ্গল। এই পথ চলে গেছে আসামে। ব্রিজে ওঠার মুখে গাড়ি দাঁড় করিয়ে আমরা গরম গরম মোমো আর চা দিয়ে ব্রেকফাস্ট করলাম। আরও 1 ঘন্টা লাগবে পৌঁছতে। পাহাড় শেষ হতেই দৃশ্যপট বদলে গেল। দুধারে সবুজ চা গাছের কার্পেট, কোথাও আবার পাহাড়ি নদী। আমাদের পাশেই চলেছে রেল লাইন। দূর দিগন্তে নীল পাহাড়ের মালা, কোথাও বা শাল সেগুনের বন।
কিন্তু পথ যত শেষ হয়ে আসছে আমার মনের ভেতর কি একটা কাঁটা যেন খচখচ করছে। এভাবে বন্ধুদের নিয়ে এসে কি ভালো কাজ করলাম? আমি বিজ্ঞানের ছাত্র, কুসংস্কার মানি না, কিন্তু আমার বাবা মা মামারা কেউ অশিক্ষিত ছিল না। আজ থেকে 20 বছর আগে কিছু তো একটা ঘটেছিল যার জন্য আমাদের মামার বাড়ি আসা বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি ছোট মামুর মৃত্যুর খবরটাও আমায় দেরি করে দেওয়া হলো। আর সেই আমি আজ বন্ধুদের নিয়ে চলেছি মামার বাড়িতে। যদি কোনো বিপদ হয়। পরক্ষণেই মনে হলো এই 21 শতাব্দীর ছেলে হয়ে আমি সব কি ভাবছি। দিনের আলোয় মামার বাড়িটা দেখে যদি তেমন কিছু মনে হয় আমরা না হয় থাকবো না সেখানে। একটু পরেই গাড়ি ঢুকে পড়ল গভীর শালবন ছাড়িয়ে ডুয়ার্সের ভেতরে। দুধারে ঢেউ খেলানো উপত্যকা, চা বাগান, আর কোথাও রয়েছে নদীর পাড়ে ধানের ক্ষেত। প্রায় পৌঁছে গেছি। মালবাজার পেরিয়ে ডান দিকের একটা সরু পথ ধরতে হবে এবারে। সঙ্গে চলেছে নেওড়া নদী। তখনই আমার ফোনটা বেজে উঠল। ছোট মামুর উকিলের ফোন। ফোন ধরতেই উনি বললেন, তুমি নাকি ডুয়ার্স এসেছো? এখন কোথায়? আমি মাথা চুলকে ঢুকছি, প্রায় পৌঁছে গেছি। বলুন। তুমি চলে এলে কেন? অনিকেত বারবার বলে গিয়েছিল যাতে তুমি এখানে কখনো না আসো। সেটা জানতেই তো আমি আসছি মিস্টার রক্ষিত। আচ্ছা, আপনি কি জানেন যে কি কারণে আমায় সারা জীবন এখানে আসতে দেওয়া হয়নি? তুমি ছোটবেলায় আমাকে মামা বলতে। আমি অনিকেতের বন্ধু, তাই মামাই বলো। না, আমি ঠিক জানি না কেন তোমার এখানে আসা বারণ ছিল। কারণ আমি বহু বছর কলকাতায় প্র্যাকটিস করেছি। 10 বছর হলো আবার মালবাজার ফিরেছি। যাই হোক, আমি বিকেলে আসবো, তোমায় সব পেপার বুঝিয়ে দেব। তারপর তোমার যা ইচ্ছা তুমি বলবে। তোমাদের ম্যানেজার রতনলালকে জানিয়ে দিচ্ছি যে তুমি আসছো। সাবধানে থেকো। এই ব্যাপারটা কি বলতো উশির? কেন কেউ চায় না যে তুই ওখানে যাস? তোর নামে প্রপার্টিটা, অথচ ঘাপলা তো কিছু একটা আছে। সেটাই তো বুঝতে ওখানে যাচ্ছি ভাই। উকিল মুখে না বললেও আমার মন বলছে উনিও কিছু জানেন। একটা ছোট্ট নদী পার হয়ে আমরা এসে পৌঁছে গেলাম শালবনের ধারে একটা গঞ্জ মতো জায়গায়। গুগল ম্যাপ বলছে এটাই ডেস্টিনেশন। এবার আমি নেমে খোঁজ নিতে গেলাম শালবনী ভিলাটা ঠিক কোথায়। প্রথমে একটা মুদি দোকানে খোঁজ নিতেই ওরা বলল বাঁদিকের রাস্তা ধরে গেলেই দেখতে পাবো। বাঁদিকে কিছুটা যেতেই চোখে পড়ল রংচটা দেওয়াল দিয়ে ঘেরা বেশ পুরনো হলুদ রঙের দোতলা বাড়িটা। লোহার ভাঙা গেটের গায়ে একটা পাথরের ফলকের উপরে লেখাটা আবছা হলেও পড়া যাচ্ছে, আমার মামার বাড়ি, শালবনী ভিলা। জোরে হর্ন দিতে বড় গেটটা খুলে দিল একজন। সে বোধহয় জানতো আমাদের আগমন সংবাদ। গেটের ভেতর গাড়িটা ঢোকাতেই একজন পেট মোটা কালো বাবরি চুলের লোক এগিয়ে এলো। আমরা নামতেই বলল, আমার নাম আছে রতনলাল যাদব। আমি এই প্রপার্টি দেখাশোনার দায়িত্ব আছি। আমায় দিয়ে গেছেন সেই দায়িত্ব অনিকেত স্যার। আপনারা আসছেন আমি কাল রাতেই জানতে পেরেছি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। রতনলাল বোধহয় আমার ছবি দেখে থাকবে। ও আমার দিকে তাকিয়ে এই কথা বলল। এক বৃদ্ধ আর একটা ছেলেকে নিয়ে নেমে এসেছে ততক্ষণে। বলল সে ভজন মণ্ডল। আমাদের লাগেজগুলো ওরা বের করে নিল। বাড়িটা দেখেই আমার পুরনো অনেক কথাই মনে পড়ে গেল। এই বাড়িতে এসেছিলাম সেই 8 বছর বয়সে মায়ের সঙ্গে। দোতলার ওই কোণের ঘরটায় ছিলাম সেবার। বাড়িটা সেই একই রকম আছে, তবে শেষ কয়েক বছরে বাড়িটায় মনে হয় রঙের প্রলেপ পড়েনি। জায়গায় জায়গায় ইট বেরিয়ে এসেছে আর বটের চারা গজিয়েছে। দোতলায় পাশাপাশি দুটো ঘরে আমাদের থাকার ব্যবস্থা করেছিল ভজাদা। নিচের ঘরটা ছোট মামুর ঘর ছিল বলল। বাকি ঘরে কাজের লোকেরা থাকে। এছাড়া ডাইনিং, ড্রয়িং সবই নিচে। আমি উপরে কোনার ঘরটার কথা বলতেই ভজাদা বলল, ওই ঘরটার অবস্থা খুব খারাপ, বাথরুম নেই, ওটা বহুদিন ব্যবহার হয় না, তালাবন্ধ পড়ে আছে। তারপরেই বলল, তোমরা স্নান কইরা লো, আমি ডাব পাড়াইছি দিয়া যাইতাছি। জল খাবারে কি খাইবা কও?
আমি বললাম জলখাবার খেয়ে এসেছি, ডাবের জল দিলেই হবে। একটু পরেই একটা ছেলেকে নিয়ে এসে ভজাদা 3টে বড়সড় ডাব দিয়ে গেল, সঙ্গে 2টো করে ছানার জিলিপি। বলল, আমাকে নগেনের ছানার জিলাপি খাইলে মুখে লাইগা থাকবো, খাইয়া দেখো। একটা ঘরে আমি, পাশের ঘরে জিকো আর রমিত, এভাবেই থাকার ব্যবস্থা হলো। ফ্রেশ হয়ে আমরা নিচে নেমে এলাম। বাড়ির সামনে ফলের গাছ, বড় কাঁঠালি চাপা গাছে ফুল এসেছে। পেছন দিকে একটা পুকুর ছিল, একটু একটু মনে পড়ছে। ওদিকে গেলাম। ঝোপঝাড়ে পুকুরের দিকটা ঢাকা পড়ে রয়েছে, তারের জাল দিয়ে ঘিরে রেখেছে ওদিকটা। পুকুরটা পানাতে ঢেকে গেছে প্রায়। হালকা বেগুনি আর সাদা কচুরিপানার ফুল ফুটেছে। একটু একটু মনে পড়ছে, এখানে একটা দোলনা ছিল আম গাছের ডালে। আমি দোল খেতাম, আর ভজাদার নাতি সমু আমায় দোল দিত। সমু নিশ্চয়ই বড় হয়ে গেছে। ভজাদাকে জিজ্ঞেস করতে হবে সমুর কথা, ওর সঙ্গে দেখা হলে খুব ভালো লাগবে। হঠাৎ সরসর করে শুকনো পাতার উপর দিয়ে কি যেন চলে গেল। তখনই ভজাদা আমাদের দেখতে পেয়ে ডাক দিল, আরে ওই দিকে কি করতেছো তোমরা? ওই দিকটা তো সাপ খোপের বাসা, ভীমরুলের শাক আছে একখান, কেউ যায় না ওই দিক পানে। আরে সইলা আসো। ও ধীরু, একখান বাঁশের লগা দিয়া তোরে আটকাইতে কইছিলাম না ওই দিকটা। কথা বলতে বলতে বাড়ির ভেতর দিকে চলে গেল ভজাদা। চল বাইরে থেকে ঘুরে আসি, গুগল বলছে সামনে 2টো নদী আছে। আমার তখন ছেঁড়া ছেঁড়া বেশ কিছু কথা মনে পড়ছে। সমু আর আমি বাঁশের কঞ্চিতে সুতো বেঁধে মাছ ধরতে বসতাম পুকুর পাড়ে। সমু গাছ থেকে কখনো ডাঁসা পেয়ারা বা কখনো বাতাবি লেবু ছিঁড়ে আনত। আমার ঘুরে ঘুরে বাড়িটা দেখতে খুব ভালো লাগছিল। ওদের এগোতে বলে আমি ভজাদাকে খুঁজতে গেলাম। ভজাদা পেছনে করমচা গাছের ঝোপে করমচা তুলছিল। আমি বললাম, এই ভজাদা, সমু কোথায় গো? কি করছে আজকাল? তা বিয়ে করেছে? ভজাদা কেমন যেন ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে থাকে, তারপর বলে, পুরান কথা মনে রাইখো না বাবা, ওইসব ভুইলা যাওন ভালো। আইসো যখন 2 দিন থাইকা যাও, ঘুইরা ফেরো, খাওন দাওন করো, যে নাই তারে খুঁজ না। আর আমার মাথায় কিছুই ঢুকলো না। বোধহয় সমু বড় হয়ে এখান থেকে চলে গেছে কোথাও, হয়তো বুড়ো মানুষ, মনে আঘাত পেয়েছে। তাই আমি আর কিছু বললাম না। দোতলার কোণের ঘরটা আমায় ভীষণভাবে টানছিল। আমি গিয়ে দেখলাম ঘরটা বন্ধ, আর শুধু বন্ধ নয়, ডবল তালা ঝুলছে। ভজাদাকে ডেকে ঘরটা খোলাতে হবে। তখনই রতনলাল আমায় ডাকতে এলো। একটুবার ওই কাঠের চেরাই মিল থেকে ঘুরে আসবেন নাকি স্যার? আমি যাব এখন। মামুর অবর্তমানে এসব তো আমারই, একবার দেখে রাখাই উচিত। চলো ঘুরে আসি। দুপুরে নেওড়া নদীর টাটকা বরুলি মাছের ঝোল আর বাড়ির পুকুরের পাকা রুই, বাগানের গাছের এঁচোড় আর সাথে ক্ষেতের সবজি দিয়ে জমিয়ে খাওয়া হলো। সঙ্গে ক্ষীর দই আর কালো জাম। জিকো আর রমিত তো দারুণ খুশি। বিকেলে ওরা গেল মালবাজার ঘুরতে। আমি গেলাম না, কারণ উকিল মামা মানে প্রশান্ত রক্ষিত এসেছিলেন। আমায় বললেন, অনেকের চাইতো না তুমি এ বাড়িতে আসো বা থাকো, তাই আমায় বলেছিল সব বিক্রি করে তোমায় বুঝিয়ে দিতে। কিন্তু এত বড় প্রপার্টি বিক্রি করে যদি ক্যাশে কনভার্ট করি, প্রচুর টাকা ট্যাক্স লেগে যাবে। অবশ্য সেক্ষেত্রে ওই টাকা ব্যাংকে না রেখে তুমিও প্রপার্টি কিনতে পারো, অথবা এখানে যেমন চলছে চলবে। প্রতি বছর তোমায় আয় ব্যয়ের হিসাব পাঠিয়ে দেওয়া হবে। এবার বলো তুমি কি চাইছো? দেখুন, আমি কাঠচেরাই মিলে গিয়েছিলাম আজ। ওখানে তো আর এখন তেমন ইনকাম নেই। আর রতন যা বলল, আজকাল গাছ বা কাঠ পাওয়াই যায় না। তাছাড়া সরকারের অনেক বিধিনিষেধ রয়েছে। আবার দেখুন, এটাও ঠিক যে আমি যদি কাল মিল বন্ধ করে দিই, একসঙ্গে এতগুলো লোক বেকার হয়ে যাবে। আমি 2 দিন ভাবতে চাই। অবশ্যই একটু ভেবে নাও। আমি 2 দিন পর ফোন করব। তবে আবার বলছি, এই বাড়িতে না থেকে তুমি যদি পাশে কোনো রিসোর্টে ওঠো। আচ্ছা রক্ষিত মামা, আপনি তো ছোট মামার বন্ধু ছিলেন,
মায়ের কাছে শুনেছি আপনি বহু পুরনো লোক। আপনি মামুকে কখনো জিজ্ঞেস করেননি যে কেন আমার এখানে আসা বারণ? আর আপনাকে মামু কিছুই বলেননি যে কেন এমন উইল করল? রক্ষিতবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, শুনেছি ছোটবেলায় তোমার খুব বাজে অসুখ করেছিল। ডাক্তার বুদ্ধি সবাই যখন জবাব দিয়ে দেন পীরের দয়ায় নাকি তুমি ভালো হয়েছিলে। সে নাকি তোমায় দেখে বলেছিল কেউ বান মেরেছে। সে ঝাড়ফুঁক করে বলেছিল তোমায় বাঁচাতে হলে এখান থেকে বহু দূরে নিয়ে যেতে হবে, আর এ বাড়িতে কখনো আসতে না, কারণ এ বাড়িতে এলেই তোমার আবার প্রাণ সংশয় হতে পারে। বাদ দাও এসব কথা। এসে যখন পড়েছ সাবধানে থাকো, বিপদ বুঝলে চলে যাবে। বান মারা? বান মারা? আরে এসব কথা 20 বছর আগে মা আর ছোট মামু বিশ্বাস করেছিল, মানলাম। আজকের দিনে এসব বিশ্বাস করে না 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 এইসব বিশ্বাস করে ফিরে যাওয়ার মানেই হয় না। আমি মনে মনে ভেবে নিয়েছি এখানে একটা বুটিক হোটেল আর স্পা খুলব। চাকরি আর করব না, এই উত্তরবঙ্গেই পাকাপাকিভাবে চলে আসব। উনি কিছুই আর বললেন না, পেপার সব বুঝিয়ে দিলেন। উকিল মামা চলে যেতেই আমি ভজাদাকে ডেকে বললাম, ভজাদা কোণের ঘরটা খোলো, আমি দেখি ঘরটার কী অবস্থা। প্রয়োজনে মিস্ত্রি লাগাবো। আরে ওটাই তো বাড়ির সবচেয়ে সুন্দর ঘর, 3 দিক খোলা, অত বড় ঘরটা এইভাবে পড়ে থাকবে কেন? বহু বছর ধইরা বন্ধ তো, চাবি কোথায় খুঁজতে হইব গো বাবা? খুঁজে দেখো না, দেখো, আর না পেলে তালা ভেঙে ফেলো। কাল আমি ওই ঘরটা দেখতে চাই। আর শোনো, এই বাড়িতে আমি হোটেল বানাবো, তোমাকেই সব দেখাশোনা করতে হবে। আচ্ছা একটা কথা বলো তো, তোমার ছেলের বউ কোথায়? ওরাও তো এখানেই থাকতো, এখন কোথায় আছে? দেখলাম না তো। ওরা এখানে আর নাই বাবা, আমি একাই আছি এখানে। তবে আমি আর কয়দিন, সময় তো পুরাই আইল। বলি কি, এসব জমি জিরাত বেচা দাও তুমি। শহুরে মানুষ তুমি, এ জঙ্গলের দেশে আইসা কাম নাই বাবা, এখানে কিছুই নাই। আমি উত্তর দিলাম না। জায়গাটা আমার বেশ লেগেছে, প্রাপ্তিরও ভালোই লাগবে। আমাদের সন্তান এখানে বড় হবে। ভজাদা চলে যেতেই আমি বারান্দায় এসে বসলাম। সূর্য ডুবে যেতেই বাড়িটা কেমন যেন নিঝুম হয়ে গেল। একটানা ঝিঁঝির ডাক, মাঝে মধ্যে কোনো রাত জাগা পাখির আওয়াজ, আর শুকনো পাতা খসে পড়ার শব্দ, সবকিছু মিলিয়ে বেশ লাগছিল আমার। তবে হ্যাঁ, মশাদের উপদ্রবে খোলা বারান্দায় বসতে পারলাম না। ঘরে ঢুকতেই লোডশেডিং। ইনভার্টারে টিমটিমে একটা হলদে বাল্ব জ্বলে উঠল শুধু। ফ্যানের ব্লেডগুলোর যে ঘুরতে খুব কষ্ট হচ্ছে তা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজে প্রমাণিত। ফ্যানটা বন্ধ করে দিলাম, আর তখনই কানে এলো শব্দটা। ঠক ঠক করে কেউ যেন দরজা ধাকাচ্ছে। আওয়াজটা আসছে বারান্দার কোণে সেই বন্ধ ঘরটা থেকে। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম ঘরটার দিকে। ঠিক তাই, ঘরের ভেতর থেকে কেউ যেন বেরিয়ে আসতে চাইছে। কে কে এভাবে দরজা ধাকাচ্ছে? কে? একটা খোনা গলার অট্টহাস্য ছড়িয়ে পড়ল। এমন খ্যানখ্যানি গলা আমি জীবনে শুনিনি। শিরদানা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। গলাটা নারী না পুরুষ বোঝাই দায়। আমি 2 পা পিছু হটে এলাম। ঘরের দরজাটা যেন ভেঙেই ফেলবে সে। অবশেষে তুই আইছিস, এবার আর তুই পার পাবি না। আমি আর তোকে ফিরতে দিব না। আমার ছেলেটা এবার বাইচা উঠবে। এবার আমার ছেলে তোর জীবন নিয়ে বাঁচবে। ফ্যাস ফ্যাসে গলাটা কেমন নাকি সুরে কথাগুলো বলছিল, আর একটা ভয় আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আমি অবাক হয়ে দেখলাম 2টো তালাই খোলা। হুড়কোটা নামিয়ে দিলেই দরজাটা খুলে যাবে।
আমার হাত দুটো যেন আমার বশে নেই। ওরা চাইছে হুড়কোটা খুলে দিতে, আমি প্রাণপণে পিছোতে চাইছি, আর কে যেন আমায় এগুতে বাধা দিচ্ছে। আমাকে আমাকে একটা শক্তি যেন পেছনে টানছে, আর কারো ইচ্ছা শক্তি বলছে দরজাটা খুলে দিতে। এ যেন দুই শক্তির মধ্যে প্রবল দ্বন্দ্ব। আমার খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা কেমন করছে, এক পা পিছুলেই বুকের চাপটা বাড়ছে, চোখ মুখ কেমন যেন অন্ধকার হয়ে আসছে। তখনই জিকো আর রমিত ফিরে এলো। আমায় ওভাবে ঘরটার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা ছুটে এলো, আর আমিও জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। জ্ঞান ফিরতেই দেখি আমি আমার খাটে শুয়ে রয়েছি। রমিত আর জিকো আমার চোখে মুখে জল দিচ্ছে। রমিত বলল, তোর প্রেশার হাই, দুপুরে অতবেলায় খেয়েছিস, বোধহয় গ্যাস হয়ে গেছে। এই, ওই দরজার সামনে তুই কি করছিলি? দরজাটা কেউ ধাক্কা দিচ্ছিল, খুলতে বলছিল। কই, আমরা তো শুনিনি। হয়তো তোরা আশায় থেমে গেছিল, কিন্তু ওই ঘরে কেউ একজন আছে। তুই কি সব ভুলভাল বলছিলি? হ্যালুসিনেট করছিস নাকি? ওই ঘরে তো এখনো দুটো তালা ঝুলছে, গিয়ে দেখ। তবে আমি কি ভুল দেখলাম? ওই ঘরটা কেন বন্ধ আমায় জানতেই হবে। ভজাদা তখনই এক গ্লাস গরম দুধ নিয়ে এলো। জিকো আমায় বসিয়ে দুধটা খাওয়ালো। ভজাদা অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম, কে আছে ওই ঘরে ভজাদা? তুমি সব জানো, কেউ দরজা ধাক্কাচ্ছিল। তুমি ফিরা যাও বাবা, এইখানে কেন আইলা? সে তোমার এইখানে থাকতে দিব না। সেটা কি? তার সমস্যাটাই বা কি? এই আন্ধার রাতে এসব কথা কখন যায় না। তোমরা আমার কথা শুনো, পাশেই একখানা ভালো ফার্ম হাউস আছে, আজ রাতটা ওইখানে কাটাইয়া আসো, সকালে আইলে। এত রাতে আমরা কোথাও যাব না, আমরা এই একটা ঘরেই থাকবো তিনজনে। তুমি এক কাজ করো, রাতের খাবার পাঠিয়ে দাও, আর ইনভার্টারের যা হাল, হ্যাজাক বা হ্যারিকেন থাকলে পাঠাও, ওগুলো পাঠাও। ভজাদা আর কথা বাড়ালো না। একটু পরে রুটি আর দেশি মুরগির ঝোল সঙ্গে নুনিয়া চালের পায়েস দিয়ে গেল ধীরু। খেয়ে দিয়ে আমরা ওই একটা খাটেই শোবো ঠিক করলাম। আমি একবার প্রাপ্তির সঙ্গে কথা বলে নিলাম, তবে ওকে এসব কথা কিছু বললাম না। বেচারা শুধুমুধু চিন্তা করবে, আর এই সময় বেশি চিন্তা করা একদম ভালো না। রমিত একটু উসখুস করছিল, হঠাৎ বলল, তোরা এই ঘরে থাক, আমি নিজেই ঘরে যাই। এভাবে ভয় পাওয়ার কোনো মানেই হয় না। এত বড় বড় ঘর থাকতে এখানে এভাবে কষ্ট করে থাকবো কেন? কি দরকার রমিত? দেখ, আমার ঠিক ভালো লাগছে না, তোরা খাটে শুয়ে পড়, বরং আমি না হয় সোফাতে শুচ্ছি। দেখ ভাই, আমি কানাডায় যে বাড়িতে থাকি ওটার বদনাম ছিল ভুতুরে বাড়ি বলে। আমি আজ 5 বছর একা আছি ওই বাড়িতে। ওই প্রথম মনে হতো ছাদে কেউ হাঁটছে, বাচ্চার কান্না শোনা যেত রাতে। পরে দেখলাম পাশের জঙ্গল থেকে বাঁদর আসে রাতে, কখনো বনও বেড়ালো আসে। ছাদে ওরাই ধূপধাপ আওয়াজ করে, আর পাশের গাছে পেঁচার বাচ্চারা কাঁদে। আমি বেশ কম ভাড়ায় বাড়িটা পেয়েছিলাম। তবুও এটা অন্য বিষয়, একটা রাত না হয়। জিকোকে কথাটা শেষ করতে না দিয়েই রমিত পাশের ঘরে চলে যায়। অগত্যা আমি আর জিকো শুয়ে পড়ি। ক্লান্ত শরীরে ঘুম নেমে আসতে সময় লাগে না। গভীর ঘুমে আমি পৌঁছে গেছিলাম সেই 20 বছর আগে। আমি আর সমু ছুটে বেড়াচ্ছি সারা বাড়িতে, আম গাছের দোলনায় দোল খাচ্ছি। সমুর ছেঁড়া জামা খেলতে খেলতে আরও ছিঁড়ে গেছে। আমার মা বদলে দিচ্ছে, আমার জামা পরিয়ে দিচ্ছে ওকে। মা পিঠা বানিয়েছে, আমরা একসঙ্গে পিঠা খাচ্ছি। মামুর সঙ্গে নেওড়া নদীর চরে ঘুরে বেড়াচ্ছি। রথের মেলায় নাগরদোল্লা চড়ছি। বাঁশ গাছের কঞ্চি কেটে সুতো বেঁধে পুকুরে মিছি মাছ ধরছি। ভজাদার পায়ের শব্দ পেয়ে ঝোপের ধারে লুকিয়ে বসলাম দুজনে। আর তারপর সমু সমু চিৎকার করে উঠে বসলাম বিছানাতে। আর তখনই বিভৎস একটা চিৎকারে সারা বাড়ি কেঁপে উঠল।
চিৎকারের সঙ্গে ভেসে এলো এক খোনা গলায় অট্টহাস্য। চমকে উঠে বসলাম খাটের উপরে। চিৎকারটা কে করলো? খুটখুটে অন্ধকারে প্রথমে বুঝতেই পারছিলাম না কোথায় আছি। তখনই একটা ছোট্ট অথচ তীব্র আলো জ্বলে উঠল। চোখটা বুজে ফেললাম। এবার জিকোর গলা কানে এলো। জিকো বলল, এই এই ওটা রমিতের গলা না? আয় তো। ও মোবাইলের আলো জ্বালিয়েছিল। একে একে মনে পড়ল আমরা এসেছি মাথা চুলকায় শালবনি ভিলাতে। কিরে উশির, তুই আসবি না? জিকো দরজা খুলে আবার আমায় ডাকলো। ওর কথায় যেন সংবিত ফিরে পেলাম। লাফিয়ে নামলাম খাট থেকে। মনে পড়ল রমিত পাশের ঘরে একা শুয়েছিল। ঘরের থেকে বের হয়েই মোবাইলের আলোয় দেখি রমিতের ঘর ফাঁকা। ততক্ষণে ওই চিৎকারই হয়তো ভজাদার সকালে যে ডাব এনেছিল সেই ছেলেটি উঠে এসেছে সিঁড়ি দিয়ে। ভজাদার হাতে একটা হ্যারিকেন। বলল লাইট নেই, আর ইনভার্টার বসে গেছে। রমিতকে খুঁজতে বারান্দার শেষ মাথায় সেই কোণের বড় ঘরটার সামনে গিয়ে দেখি দরজাটা হাট করে খোলা। পাশে ভাঙা তালা আর একটা লোহার শিক পড়ে রয়েছে। ঘরের ভেতর চাপ চাপ অন্ধকার। ভজাদা ঘরটা খোলা দেখে চমকে উঠল। হ্যারিকেনটা নিয়ে ঘরের ভেতর ঢুকতেই আমরা স্তব্ধ হয়ে গেলাম। কয়েকটা সেকেন্ড কিং কর্তব্য বিমূঢ়। তারপরেই জিকো রমিত বলে চিৎকার করে উঠল। রমিত! মেঝেতে পড়ে আছে রমিত। ওর হৃৎপিণ্ডটা কেউ উপড়ে নিয়েছে। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়েছিল ভজাদা। বিড়বিড় করে কি যেন বলছে। তার মধ্যে একটা কথাই কানে এলো, ফিরাইছে ডাইনটা, গড়টা কুইলা ফেললো পোলাটা, এবার ডাইন হগলকে খাইব। ঘড়ির কাঁটায় তখন রাত ৩টে। পুলিশ এলো ৪টের দিকে। আমরা বললাম চিৎকার শুনে উঠে দেখি এই কাণ্ড ঘটেছে। তারা সব দেখে শুনে ঘর সিল করে বডি পোস্টমর্টেমে পাঠিয়ে দিল। বলল, আপনারা কেউ কিন্তু এখান থেকে এখন চলে যাবেন না। আমার মাথা কাজ করছিল না। মনে পড়ছিল সেই আমবাগানের ফকিরের কথা। কেন বিশ্বাস করলাম না তার কথা? এমনকি সেই মৌনী বাবাও কিছু একটা ইঙ্গিত করতে চেয়েছিল। আমরাই বুঝতে পারিনি। কতটা মূর্খ আমি! বাবা, মা, ছোট মামু সারা জীবন যে বিপদের থেকে আমায় দূরে রাখতে চেয়েছিল, সেই বিপদের মাঝেই নিজের বন্ধুদের নিয়ে এলাম। এদিকে জিকো যেন পাথর হয়ে গেছে। বারবার একটা কথাই বলছিল, ওকে ওকে একা থাকতে দেওয়া আমাদের উচিত হয়নি। কেন যে এই ভুলটা করলাম! ইস! আমি অফিসারকে জিজ্ঞেস করলাম, কি মনে হচ্ছে অফিসার? কোনো বড় হনুমান বা ওই জাতীয় কিছু আক্রমণ করতে পারে। তবে এই এলাকায় আজ থেকে ২০ বছর আগেও এমন নাকি কেস হয়েছিল। আমার কনস্টেবল মিরন বহু বছর ধরে এই থানায় আছে। ও বলল তখন হিংস্র জন্তুর আক্রমণ বলে কেস ফাইল বন্ধ করে দেওয়া হয়েছিল। পুলিশ আর ফরেন্সিক টিম বিদায় নিল তখন সকালের আলো ছড়িয়ে পড়েছে। তবে একখণ্ড মেঘ বারবার সূর্যকে ঢেকে দেওয়ায় রোদের তেজ সেরকম নেই। বিষণ্ণ দিন বোধহয় একেই বলে। বাড়ি ফাঁকা হতেই আমি ভজাদাকে চেপে ধরলাম। বললাম, ভজাদা, এরপরেও তুমি আমাদের বলবে না যে ২০ বছর আগে এই বাড়িতে কি ঘটেছিল? তোমাকে আইতে না করছিলাম বাবা, শুনো নাই কেন? আইয়া যখন পড়ছো তার ক্ষুধা মিটাইতেই হইব। আর বাঁচবা না তোমরা। সে ডাইন না রাক্ষসী তোমাকে সারো না। এসব গল্প কথা ছাড়ো। আমায় বলো কি ঘটেছিল এই বাড়িতে। ঘরটা বন্ধই বা কেন থাকতো? কহু, এবার মুখ খুলতেই হইব আমারে। বিয়ের বাঁধন গাইটা গেছে গা। রাক্ষসী যখন রক্তের স্বাদ পাইছে, সে আবার আইব। বজাদা আর হেয়ালিকে ভালো লাগছে না। বলো তো কি ঘটেছিল? আমি ২ হাতে মাথা চেপে ধরি। রাক্ষসী, ডাইন, এই শব্দগুলো আমি আগেও শুনেছি। হঠাৎ আমার মনে পড়ে রাতে দেখা স্বপ্নের কথা, সমুর কথা। আর তখনই আমি ভজাদার দিকে তাকিয়ে বলি, ভজাদা, সমুর কি হয়েছিল? আর সমু কোথায় এখন? সমু
সমুর লগে তো তুমি ছিলা বাপধন, তোমার থিকাই তো আমরা শুনতে চাইছিলাম সমুর কথা। সমুর দেহটা যখন পুকুরের জলে ভাইসা উঠছিল তখন আর কিছু করণের ছিল না। ও বাপ মরা ছেলে, মায়ের আদরের ধন, ওর মাটা পাগল হইয়া গিয়েছিল। সমু পুকুরে পড়লো কি কইরা তুমি বলতেই পারো নাই, শুধু বলছিলা যে তোমরা মাছ ধরতে গেছিলা। সেই দিন সমুর শরীরটা লইয়া ওর মা কুসুম কোথায় যেন সইলা গেল। ও ধারণা হয়েছিল তুমি সমুরে জলে ফেলাইয়া দিছ। তুমি অরে জলে পইরে যাইতে দেখা লোক ডাকো নাই কেন? যাই হোক, সমুর শরীরটা লইয়াও গেল তো গেলই। পরে শুনছি লাটাগুড়ির কাছে জঙ্গলে এক তান্ত্রিক থাকতো, সে নাকি মৃতদের শরীরে প্রাণ ফিরাইতে পারত। সবাই কইত। বউটা ছেলের দেহ নিয়ে সেইখানে গেছিল। সেই থেকে তোমার ধুম জ্বর আইল। 2 দিন যায়, জ্বর কমে না। ওইদিকে বউ আর ফিরে নাই। আমি বড় দিঘিতে পীরের দরগায় মানত করছিলাম তোমার লিগা। 3 দিনের দিন সন্ধ্যায় হোসেন পীর নিজে আইছিল হেতায়। তোমার দেখা কইল কেউ বান মারছে। তোমারে ঝাইরা দিল, একটা মাদুলিও দিল। তোমার মারে কইল তোমারে লিয়া তখনই এ বাড়ি ত্যাগ করতে, আর কখনো এইখানে আইতে না। 2 রাত পার হইছে, রাত্রি এই বাড়িতে থাকলে তুমি আর বাঁচবা না। সেই সন্ধ্যাতেই অনি দাদা বাবু তোমাদের লইয়া এনজেপি সইলা গেল। আর্জেন্ট টিকিট কইরা তোমাকে নিয়া পুরুলিয়া গেল গা। হোসেন পীর কইছিল তোমার জামা কাপড় কিছু নিতে না। ও একটা মাজারের কাপড় দিচ্ছিল, তাই দিয়া তোমারে জড়াইয়া নিয়া গেল। এরপর পীর বাবা তোমার জামা কাপড় ছিঁড়া একটা পুতুল বানাইয়া ওই খাটে শোয়াইল। তারে ঢাকা দিয়া কি সব মন্ত্র পইরা দিল। আমাদের কইল রাতে কেউ যেন দোতলায় না যায়, যাই হইয়া যাক। সকালে পীর নিজে আসবো, তবে যেন আমরা দোতলায় যাই। পীর সইলা গেল। বাড়িতে আমি আর 2 চাকর, হরিশ আর শ্যাম, 3 জন লোক। আমরা নিচের হল ঘরে রাতে ছিলাম। মাঝরাতে এক হাড় হিম করা চিৎকারে 3 জন চমকে উঠা বইলাম। উপরের ঘর থেকে আইতেছে চিৎকার। গলা শুনে তো সমুর মায়ের গলা মনে হইতাছিল, কিন্তু পিয়ের কথায় আমাকে তো উপরে যাওয়া বারণ। নিচে বইসা ঠক ঠক কইরা কাঁপতাছি। এক সময় চিৎকার থামলো। তারপর ভোর হইল। পীর আইল 7টায়। উপরে গিয়া দেখি ঘর রক্তে ভাইসা গেছে, আর মেঝেতে পইরা আছে সমুর মা। ওর বুকটা কেউ খুবলাইয়া খাইছে। আমরা সবাই চুপ। এসব কথা আমি কখনো শুনিনি। সমু সেদিন খেলতে খেলতে জলে পড়ে গিয়েছিল। আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি কাউকে ডাকিনি। আসলে পুকুরের দিকে মা যেতে বারণ করত। আমরা আবার ওদিকে গেছি শুনলে বকবে, তাই আমি বলিনি। ও মরে যাবে আমি বুঝতে পারিনি। শিশু মনে আর কিছুই ছিল না, কিন্তু আজ আমি বুঝতে পারছি কত বড় ভুল করেছি। তারপর হোসেন পীর অনেক বড় ফকির। সে থানা পুলিশ সব মেটার পর সেদিন সন্ধ্যায় ঘরের চারদিকে কি সব ছিটাইল। ঘরটা তারপর বন্ধ রাখতে কইছিল সমুর মা কুসুম তান্ত্রিকের সাহায্যে পিশাচ নামাইছিল। পিশাচ তোমার প্রাণ লইয়া সমুকে বাঁচাইয়া দিত, কিন্তু এসব পিশাচ বড় ভয়ঙ্কর হয়। তোমায় না পাইয়া সে সামনে যাকে পাবে তার প্রাণ লইয়া নিবে। কুসুম তো জানতো না যে তোমরা সইলা কিছু। ও পিশাচ কি করে দেখতে গেছিল ঘরে। পিশাচ ওর প্রাণটাই নিয়ে আনিছিল। তারপর সমুর কি হলো? তান্ত্রিক যজ্ঞে বৈশা বুঝতে পারছিল একটা গন্ডগোল হইয়া গেছে। সে তাড়াতাড়ি সমুর দেহ জ্বালাইয়া দেয়, কিন্তু কুসুমের অতৃপ্ত আত্মা মুক্তি পায় নাই। পিশাচের সঙ্গে মিলা সে সেই তান্ত্রিককে মাইরা ফেলে। পরদিন লাটাগুড়ির জঙ্গলে তান্ত্রিকের বিভৎসভাবে খুবলানো দেহ পাওয়া গেছিল। এর 3 দিন পর একদিন রাতে শ্যাম একটা আওয়াজ পায় ওই ঘরে। চোরাইছে ভাইবা ও একাই লণ্ঠন নিয়ে উপরে যায়। ওর চিৎকারে যতক্ষণ আমরা যাই সব শেষ।
এক সপ্তাহ পর অনি দাদাবাবু ভিড়া সব শুই না প্রথমে বিশ্বাস করে নাই, ঘর খুইলা দিছিল। এর প্রায় 10 দিন পর এক রাতে সত্যি বোধহয় চোর আইছিল। গাছে চইরা দোতলায় ওঠে, উপরে কেউ নাই, চোর জানতো। ওই ঘরে ঢুকতেই চুরি করতে আইসা প্রাণটা দিয়া গেল। পীর হোসেন ক্রান্তি চইলা গেছিল। আমি খবর দিয়ে আনাইছিলাম, আবার সে আইসা ওই ঘর বন্ধ কইরা মন্ত্র পইরা মাটির মতো সব ছিটাইয়া দিল। সারা বাড়িতে জমজমের জল ছিটায় দোয়া করলো। ওই ঘর খুলতে বারণ কইরা গেছিল দাদাবাবুরে। সেই দিন দাদাবাবু ডবল তালা দিল ওই ঘরে। তারপর থিকা মাঝে মধ্যে ওই ঘরে আমরা আওয়াজ পাইতাম, কান্নার আওয়াজ, ধূপধাপ শব্দ। কখনো খুলি নাই। কুসুমের আত্মা আটকা ছিল ওই ঘরে। কিন্তু আইস যা হইল, কে রক্ষা করবো তোমাকে জানি না। আকাশ কালো করে বৃষ্টি নেমেছে। চৈত্র মাসে এ যেন বর্ষার বৃষ্টি, ঝমঝমিয়ে হয়েই চলেছে। ঢং ঢং করে নিচের বসার ঘরের ঘড়িতে 10টা বাজল। আজ আর কারোর মুখে কথা নেই। সকাল থেকে চাও খায়নি। রমিতটা চা খেতে এত ভালোবাসত, ওই যে কিভাবে নেই হয়ে গেল, এখনো বিশ্বাস হচ্ছে না। ওর মা নেই, বাবা থাকে দিদির কাছে টেক্সাসে। তাদের যে কিভাবে এই খবর দেব কিছু জানি না আমি। প্রাপ্তিকেও ফোন করিনি, মেসেজ করেছি ব্যস্ত আছি, পরে কল করব। উকিল প্রশান্ত রক্ষিত খবর পেয়ে এসেছিলেন। সব শুনে আমাদের বারবার ওর সঙ্গে লাটাগুড়ি বা মালবাজার ফিরে যেতে বললেন। কিন্তু আমার এখন একটাই জেদ চেপে গেছিল। বললাম, এত বছর তো কিছু না জেনে পালিয়েছিলাম আমি, এখন সব জেনেও যদি পালিয়ে যাই নিজের বিবেকের কাছে আমি খুব ছোট হয়ে যাব। আপনি বুঝতে পারছেন না। উনি আর কিছু বললেন না, সাবধানে থাকতে বলে গেলেন। জলখাবারের মনে হয় কোনো ব্যবস্থা নেই আজ। সবাই আতঙ্কে নীল হয়ে গেছে। এত বছর পর এমন একটা পৈশাচিক ঘটনা। ভজাদা নিচে চলে গেছিল অনেকক্ষণ। ধীরু এলো ট্রেতে কিছু বাটি নিয়ে, বলল, আজ তো রান্না হয়নি, জলখাবারে আম, কলা, দুধ চিড়ে পাঠিয়েছি ওপরে ভজদা। আমরা রেখে যেতে বললাম। ধীরু একটু চুপ করে থেকে বলল, দুপুরে সেদ্ধ ভাত করেছি নতুনদা। এই বৃষ্টিতে বাজার হয়নি আজ, খেতেও যেতে চাইছে না কেউ। ওরা কাল থেকে আমায় নতুনদা বলেই ডাকছে। মাথা নেড়ে বললাম, না না, আমরা না হয় বাইরেই খেয়ে নেব, কিন্তু আপাতত ভজাদাকে দরকার, ডাকো। আমাদের ডাকে ভজাদা এলো। তবে এই এক রাতে এই লোকটা যেন আরও বুড়িয়ে গেছে, চোখ মুখ বসে গেছে। দেখো, যা তুমি বললে সব যদি বিশ্বাস করি, তার মানে ওই পিশাচ আমায় খুঁজছে। তবে রমিতকে মারল কেন? রমিত বাবু ওই ঘরে ঢুকছিল বইলা, কেন যে তালাটা খুইলা ঢুকছিল জানি না। এখন আর বইলা কি হইব? সেই ফকিরকে আর পাওয়া যাবে না? আমরা যদি গাড়িটা নিয়ে এক্ষুনি বের হই? হোসেন পীর তোর এক জায়গায় থাকতো না, ফকির মানুষ, ঘুইরা বেড়াইতো এই গ্রাম ঠিক আর সে গ্রাম। তাও আমি বড় দিঘির মাজারে খোঁজ নিতা হারুরে পাঠাইছি, দেখি কি খবর লইয়া আসে সে। চলে যেতে গিয়ে ঘুরে দাঁড়ায় ভজাদা, বলে, এখনো সময় আছে, তোমরা পাশের হোটেলে চইলা যাও, আজ রাতটা এইখানে থাইও না, রাক্ষসী আবার আইব খন। আমার একটা জেদ চেপে গেছিল। আমি বললাম, ও যদি আসে আজ আমি সব হিসাব মিটিয়ে দেব। আমার শিশু বয়সের একটা ভুলের মাসুলে এত লোকের জীবন নিল কেন? জবাব দিতেই হবে ওকে। ভজাদার কথা না বাড়িয়ে নিচে চলে গেল। জিকো এতক্ষণ চুপ করেছিল, হঠাৎ বলল, এদের এই গল্পটা তোর বিশ্বাস হয়? আমার কিন্তু হচ্ছে না। এসব পিশাচ, ভূত, তন্ত্রমন্ত্র গল্পের বইয়ের পাতায় মানায়, কিন্তু বাস্তবে একটু যুক্তি দিয়ে ভাব ভাই। তুই এখানে না আসলে এত বড় সম্পত্তি ওরাই ভোগ দখল করবে। পুকুরের মাছ, গাছের ফল, সুপুরি, সবজি এসব বিক্রির কাঁচা টাকা কি কম? কাঠ চেরাই কলে তোকে যা হিসাব দেবে তুই মানতে বাধ্য।
তোর মামাকে পুতুল বানিয়ে রেখেছিল এরা, আর এখন তোকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখতে চাইছে। না রে, এরা বড্ড সরল। আরও কিছু বলতে যাচ্ছিলাম, হঠাৎ আমার হাতের তাবিজটার দিকে চোখ পড়ল। মনে পড়ল ওই ফকিরের কথা। আচ্ছা, সবটাই কি কাকতুলীয়? এখন যদি ঘটনাগুলো চিন্তা করি পরপর, হঠাৎ লাফিয়ে উঠলাম। আমায় গাজল যেতে হবে। যদি আমার অনুমান ঠিক হয়, কাল এই তাবিজটা আমাকে রক্ষা করেছে। ওই ফকির বাবা, হ্যাঁ, কি ছিল লোকটা? তিনি অনেক কিছুই জানেন, ওর থেকে জানতে হবে বাকিটা। ঘড়ির দিকে তাকালাম, 10:30 বাজে। এক্ষুনি বের হলে বিকেল বিকেল গাজল পৌঁছে যাব। দেরি করা উচিত হবে না। জামা কাপড় পরেছিলাম। জিগোকে বললাম, একবার গাজল যেতে হবে, চল তো। গাজল? গাজল মানে সেই মালদার গাজল? ওই আমবাগানে যেখানে গাড়িটা খারাপ হয়েছিল সেইখানে। কম করে 6 ঘন্টা লাগবে। ট্রেনে চালাবো, ওটা নিয়ে চিন্তা করিস না। আর শোন, তুই না গেলে আমি একাই যাব। আমার মনে হয় তোর প্রশ্নের উত্তর ওখানে গেলেই পাওয়া যাবে। একটু বের হচ্ছি, রাতে ফিরবো না হয়তো। কাল দেখা হবে। সাবধানে থাইকো বাবা। ভজাদা মনে মনে হয়তো এটাই চাইছিল, যাতে আমরা ওই অভিশপ্ত ভিলায় না থাকি। গাড়ি নিয়ে বেরিয়ে এলাম। থানায় জানিয়ে গেলাম যে বিশেষ কাজে মালদা যাচ্ছি, পরদিন ফিরব। এরপর গাড়ি গড়িয়ে নয়, প্রায় উড়ে চলল। জিকো আমায় 100-র কাছে স্পিড তুলতে দেখে বেশ কয়েকবার সাবধান করল, কিন্তু আমার ভেতর যেন কেউ ভর করেছে। আমি আরও জোরে গাড়ি ছোটালাম। 5 ঘন্টায় এতটা পথ পাড়ি দিয়ে যখন গাড়ি পৌঁছালাম, ঘড়িতে 4:25। এই সেই আমবাগান। গাড়ি সাইডে রেখে নেমে পড়লাম মাজারের খোঁজে। ভাঙা ঝুপড়িটার কাছে গিয়ে দুবার ডাকলাম ফকির বাবা বলে। কেউ নেই মনে হলো। আসার পথে জিকোকে সবটা খুলে বলেছিলাম। এটাও বললাম যে রমিতের যে মৃত্যু ঘনিয়ে আসছে, ফকির বাবা সেটা আমাদের বলেছিল। জিকো খুঁজতে শুরু করলো, কিন্তু কোথায় সে? ঝুপড়িটায় কেউ থাকে বলে মনেই হলো না। এদিকে দিবাকর তার শেষ আভাটুকু গুটিয়ে নিতে ব্যস্ত। এক রাশ মন খারাপকে সঙ্গী করে ফিরে আসবো বলে পা বাড়িয়েছি। হঠাৎ মনে হলো সেদিন ফকির বারবার বলেছিল মাজারের মাটি নিয়ে যেতে। আজ অবশ্যই নিয়ে যাব। তখনই কানে এলো আজানের সুর। মাগরিবের নামাজের সময় হয়েছে। রুমালটা মাথায় বেঁধে হাঁটু মুড়ে বসলাম মাজারের সামনে। জোরে জোরেই বললাম, আমি জানি না কিভাবে এখানে দুয়া ভিক্ষা করতে হয়। আমি জানি না নামাজ কিভাবে পড়ে। শুধু জানি এক পীর আমার জীবন দান করেছিল 20 বছর আগে, আর এক ফকির এইখানে দাঁড়িয়ে 3 দিন আগে আমায় সাবধান করেছিল, আসন্ন বিপদের আভাস দিয়েছিল। আমি তার খোঁজে এসেছিলাম। শিশুকালে আমার একটা ভুলের জন্য এইভাবে একের পর এক নিরীহ লোক মারা যাবে, এটা আমি আর মেনে নিতে পারছি না। আমি নিজেকে বাঁচিয়ে পালিয়েও যাব না। আমি ফিরে যাচ্ছি ওই ভিলাতে। ওই রক্ত পিশাচ যদি আমায় মেরে শান্ত হয়, তবে আমি তাই মেনে নেব। হয়তো এটাই আমার ভবিতব্য। আমি মাজারে মাথা ঠেকিয়ে উঠে পড়লাম। অবাক হয়ে দেখলাম সূর্য ডুবে গেলেও এক মায়াবী আলোয় ভরে উঠেছে চারিদিক। এক মিষ্টি ধূপের গন্ধ ভেসে আসছে বাতাসে। জিকো আমার পিঠে হাত রেখে বলল, ফিরতে হবে না আর ওখানে। শোন, আবেগের বশে হঠঘাড়িতা করিস না। প্রাপ্তির কথা ভাব। আর ওদের ওপর তো তোর একটা দায়িত্ব আছে। শোন, আমার সঙ্গে পরাক্কা চল। 2 দিন আমার বাড়িতে থাক, ঠিক আছে? তারপর মাথা ঠান্ডা করে আমরা না হয় আরেকবার শালমণি ভিলাতে যাব। পালিয়ে যেতে বলছিস? না, আমি পারবো না। জিকো হাল ছেড়ে দিল। আমি মাজার থেকে এক মুঠো মাটি তুলে রুমালে বেঁধে নিলাম। সেদিন যদি রমিত কথাটা শুনতো, হয়তো আজ আমাদের সঙ্গেই থাকত। চলেই আসছিলাম, হঠাৎ একজন বৃদ্ধর সঙ্গে দেখা হলো। লোকটাই আমবাগানের দেখাশোনা করে। আমাদের এখানে ঘোরাঘুরি করতে দেখে একটু অবাক হয়ে এগিয়ে এলো। আমি বললাম, পরশু দুপুরে এই মাজারের কাছে এক ফকিরের দেখা পেয়েছিলাম, তাকে খুঁজতেই এসেছিলাম আমরা। ফকির এখানে? এই মাজারে তো তেমন কেউই আসে না।
বহু বছর আগে হোসেন পীর থাকতেন ওখানে, কিন্তু বেশ কয়েক বছর হলো তিনিও তো আর আসেন না। হোসেন পীর? অবশ্য হোসেন পীর এক জায়গায় বেশি দিন থাকেন না। কিন্তু আমরা তো হোসেন পীরকেই খুঁজছি, ভীষণ দরকার। বহু বছর আমি তার খবর জানি না, তবে এর ভেতরে আবার এখানে এসেছেন হয়তো, আমি এখনো দেখিনি। এই সুফি পীরের মতোই হোসেন পীর আল্লাহর নেক বান্দা, কেউ বিপদে পড়লে সেখানে ঠিক পৌঁছে যান হোসেন পীর। আমরা খুব বড় বিপদের মধ্যে রয়েছি, হোসেন পীর সব জানেন। যদি দেখতে পান বলবেন মাথা চুলকা থেকে এসেছি, শালবনী ভিলায় খুব বিপদ। বৃদ্ধ আকাশের দিকে 2 হাত তুলে বলল, আল্লাহ আপনাদের কথা পৌঁছে দেবে তার বান্দার কাছে, পরবর্তীকার মেহেরবান। আমরা বৃদ্ধকে বিদায় জানিয়ে গাড়িতে ফিরে এলাম। গাড়ির সামনে গিয়ে জিকো আমায় বলল, এবার কি করবি? আমি শালবনী ভিলায় ফিরে যাব। তুই এক কাজ কর, তুই ফারাক্কায় চলে যা। এই পথে প্রচুর বাস আর গাড়ি পাওয়া যাচ্ছে। তুই বললে তোকে বরঞ্চ আমি মালদা স্টেশনেও ছেড়ে দিতে পারি, তুই যদি বলিস। সেখান থেকে ট্রেন পেয়ে যাবি ইজিলি। আমি চাইছিলাম না জিকোকে ওই শালবনীতে ফিরিয়ে নিয়ে যেতে। জানি না আর কার কপালে মৃত্যুযোগ আছে, তবে আমি একবার ওই ভয়ঙ্করের মুখোমুখি হতে চাই। জিকো আমার হাত থেকে গাড়ির চাবিটা নিয়ে নেয়, তারপর আমায় পাশের সিটে বসতে বলে। তারপর বলে, তোর এই বিপদে তোকে একলা ফেলে ফিরে যাব, একথা তুই ভাবলি কি করে? রমিতের মতো কোনো বোকামি আমরা করব না। আমি এর শেষ দেখতে চাই। এই বিজ্ঞান আর যুক্তিবাদের দুনিয়ার বাইরেও যদি কিছু থাকে, তার শেষ কিভাবে হবে জানতে চাই। তুই একটু আরাম কর তো, প্রচুর মানসিক চাপে আছিস। সব ঠিক হয়ে যাবে। এবার গাড়িটা আমি চালাবো। আমি আর কিছু বললাম না, পাশের সিটে বসে চোখ বুঝলাম। ইসলামপুরের কাছে পৌঁছে একবার গাড়ি দাঁড় করিয়েছিল জিকো। আমায় বলল, চল চল কিছু খেয়ে নিবি, চল। আজ রাতটা কোনো হোটেলে থেকে কাল ভোরে বের হই আমরা, কেমন? এখনো প্রায় 3 ঘন্টার মতো লাগবে যেতে। কিন্তু আমার মন বলছিল যত তাড়াতাড়ি সম্ভব মাথা চুলকায় ফিরতে হবে। আজকার পালা কে জানে। সারাদিন কিছু খাওয়া হয়নি, তাই প্রথমে ধাবায় ঢুকে রুটি আর চিকেন তরকা খেয়ে নিলাম। তারপর প্রাপ্তিকে একটা ফোন করলাম। বেচারা খুব চিন্তা করছিল। আমি স্বাভাবিকভাবেই কথা বলতে চেষ্টা করছিলাম। বললাম সব জায়গায় নেটওয়ার্ক নেই, তাই ফোন না পেলে চিন্তা না করতে। এবার আমি বসলাম ড্রাইভিং সিটে। জিকোকে বললাম, রাতটায় আমরা ওখানে না ফিরলে আবার নিরীহ কারোর প্রাণ যাবে। আজ আমি নিজে একা ওই ঘরে থাকবো। তোর মনে হয় তোর এই পাগলামি আমি মেনে নেব? আমি তোর সঙ্গেই থাকবো বন্ধু। তোর মনে আছে ছোটবেলায় একদিন স্কুলের টিফিনে আম পাড়তে গিয়ে ঢিল ছুঁড়েছিল রমিত, যেটা লেগেছিল হেড স্যারের কাঁচের জানালায়। স্যার সব বাচ্চাদের ডেকে বলেছিল কে কাজ করেছে নিজের থেকে এগিয়ে আসতে। প্রথমে কেউ আসছিল না। হ্যাঁ, আমার মনে আছে। স্যার বলেছিল তোমাদের দোষ স্বীকার করার সৎসাহস নেই। এ কথা শুনে রমিত এগোতেই আমি আর তুই ওর দুপাশে দাঁড়িয়েছিলাম। স্যার অবাক হয়ে বলেছিল, 3 জনেই ঢিল ছুঁড়েছ তোমরা? আমি আর তুইও রমিতের সঙ্গে মাথা নেড়েছিলাম। তুই বলেছিলি 3 জনেই ঢিল ছুঁড়ে আম পাড়ছিলাম। কোন ঢিলটা আপনার জানলায় লেগেছে তা জানি না, তাই শাস্তি 3 জনেই পাবো। স্যার মৃদু হেসে বলেছিলেন, এই বন্ধুত্ব সৎসাহসের জন্য আজ তোমাদের মাফ করে দিলাম, আর এমন কাজ করো না। সব মনে আছে আমার। সেই রমিতকে কাল রাতে আমরা একা ছেড়ে দিয়েছিলাম। খুব বড় ভুল করেছিলাম রে, খুব বড় ভুল করেছি। তাহলে তুই ভাবলে কি করে রে, হ্যাঁ, যে তোকে আজ আমি একা একা ছেড়ে দেবো? যত রাত হোক আমি তোর সঙ্গে ওখানেই যাব। ও আমার বাঁ হাতের উপর ওর ডান হাতটা রাখলো। আমি গাড়ি ছুটিয়ে দিলাম। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বড় গাড়ির সংখ্যাও বাড়ছে। ট্রাক, বাস, মেটাডোর, ট্রলারের পাশ কাটিয়ে গাড়িটা এঁকে বেঁকে ছুটছে। একসময় শিলিগুড়ি বাইপাস ধরে সেবক রোডে এসে পড়লাম। এবার আর পথে কোনো আলো নেই। বৈকুণ্ঠপুর ফরেস্ট পার হয়ে সেবক রেলের গেটে যখন পৌঁছালাম, তখন ঘড়ির কাঁটা 11টা পার করেছে। পাকদণ্ডি বেয়ে পাহাড়ি উঠতেই সেবকেশ্বরী কালী মন্দির। এখানে সেদিন মণি বাবা আমাদের সাবধান করেছিলেন। আজ রাস্তা থেকেই মা কালীকে প্রণাম জানালাম। মনে মনে বললাম, মা
আমি তো ইচ্ছে করে কিছু অন্যায় করিনি, বাকিটা তোমার ইচ্ছা। তুমি সব জানো মা, তুমি সব জানো। আমি চাই না আর কোনো নিরপরাধীর প্রাণ চলে যাক। বাঘপুলের আগে একটা ছোট্ট ঝর্ণার উপর একটা ব্রিজ পড়ে, সেটা পার হতে গিয়েই জোরে ব্রেক কষে গাড়িটা থামাতেই হলো। আমি আর জিকো দুজনেই চমকে উঠেছিলাম। ব্রিজের ঠিক মাঝখানে মৌনি বাবা দাঁড়িয়ে। কয়েকটা সেকেন্ড হতভম্বের মতো বসেছিলাম বোধহয়, তারপর লাফিয়ে নামলাম আমি। মৌনি বাবা আমার দিকে একটা লাল সুতোয় বাঁধা কিছু শিকড় বাকড় এগিয়ে দিল। এই পঞ্চমুখী তোদের রক্ষা করবে, দুজনে বা হাত বেঁধে নে। সব সময় জানবি সততার থেকে বড় কোনো শক্তি হয় না। কোনো অপশক্তি সৎ লোকের কোনো ক্ষতি করতে পারে না। আর যে মাটি নিয়ে এসেছিল ওটাই তোর অস্ত্র। আমি অবাক হয়ে দেখলাম মৌনি বাবার ঠোঁট নড়ছে না, অথচ আমি শুনতে পাচ্ছি উনি কি বলছেন। আমি সুতলিতে বাঁধা মূলগুলো নিয়ে নিলাম। উনি পাশের ঝর্ণা বেয়ে উপরে উঠে গেলেন। আমার দেখা দেখি জিকো নেমে এসেছিল। ও বলল, এই একজন সাধু দাঁড়িয়েছিল মনে হলো না? তুইও দেখেছিস? উনিই তো মৌনি বাবা, আগের দিন মন্দিরেই দেখা হয়েছিল। হ্যাঁ, কিন্তু উনি কোথায় গেলেন? ওই পাহাড়ের কোনো একটা গুহায় থাকেন শুনেছিলাম। এই তোর হাতে ওসব কি? একটা পঞ্চমূলি জিকোকে দিয়ে বললাম, মৌনি বাবার আশীর্বাদ, বাঁ হাতে বেঁধে নিতে বলেছেন। ঝর্ণাটা দিয়ে প্রবল বেগে জল পড়ছে। আজ বোধ হয় প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে, কিন্তু মৌনি বাবাকে আর দেখতে পেলাম না। পাহাড়ের ঠান্ডা বাতাসে ক্লান্তি কেটে যাচ্ছিল। কয়েক সেকেন্ড পর গাড়িতে উঠে এলাম। ভগবানকে স্মরণ করে আবার গাড়িতে স্টার্ট দিলাম। বাকি পথটা যেন খুব তাড়াতাড়ি পার হয়ে গেল। পাহাড় ছেড়ে যখন ডুয়ার্সের বুকে নেমে এলাম, এক অপার্থিব মায়াবী আলোয় ভেসে যাচ্ছে চরাচর। পাহাড়ের গায়ে পাতলা ওড়নার মতো মেঘের দল ভেসে বেড়াচ্ছে। চাঁদের আলোয় চা গাছগুলো যেন আরো সজীব সতেজ হয়ে উঠেছে। দু চোখ ভরে দেখেও যেন আশ মেটে না। কিন্তু হঠাৎ এক ফালি কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে চন্দ্রিমা। গাড়ি মালবাজার ছাড়াতেই আমার মনে হলো বাতাস কেমন যেন ভারী হয়ে আসছে। চারিদিক যেন থম মেরে আছে, যেন এক বিপদের আশঙ্কায় প্রহর গুনছে চরাচর। মাথা চুলকা যখন পৌঁছালাম, ঘড়িতে 1:45 বাজে। শালবনী ভিলার বড় গেটটা তখন বন্ধ। দুবার জোরে হর্ন দিলাম আমি। ভজাদা বা কেউই বেরোলো না। বাধ্য হয়ে গাড়িটা ওখানে সাইড করে ছোট গেটটা ঠেলে ঢুকলাম। আজ সারাটা পাড়া কি নিস্তব্ধ। গোটা এলাকায় লোডশেডিং। ঝড়ের আগে প্রকৃতি যেমন গুমোট হয়ে ওঠে, ঠিক তেমন লাগছে। গাছের একটা পাতাও নড়ছে না। গেট খোলার যে ক্যাঁচ করে শব্দ, সেটাও যেন কেমন লাগলো কানে। কোথাও একটা বিড়াল কেঁদে উঠল। বাড়িটা এত নিস্তব্ধ কেন কে জানে। এ যেন এক মৃত্যুপুরী। ভজাদারা কি তবে অন্য কোথাও চলে গেল? মেন দরজায় গিয়ে ডাকাডাকি শুরু করলাম। খুব ক্ষীণ একটা আওয়াজ এলো। এত রাতে? ভজাদা, আমি উশির। আমি আর জিকো ফিরে এসেছি, দরজা খোলো। এবার দরজা খুললো ভজাদা, হাতে একটা লণ্ঠন। আমি বললাম, বাকিরা কোথায়? সবাই পালায় গেছে গা। রাতে কেউ বাড়িতে থাকতে রাজি না। তোমরা ফিরে আইলা কেন? তোমাদের একা ছেড়ে কিভাবে থাকবো বলো? সেটা হয় না। ভজাদা সরে দাঁড়াতেই আমরা ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরটা ভীষণ ঠান্ডা, যেন শীতকালের রাত। টানা 10-12 ঘন্টা গাড়িতে কাটিয়ে বড্ড ক্লান্ত লাগছিল। চোখে ঘুম জড়িয়ে আসছে, কিন্তু আজ ঘুমালে চলবে না। ভজাদাকে বললাম, এই উপরের ঘরে চাবিটা দাও তো। ওই ঘর তো পুলিশ সিল কইরা দিছে, চাবি তো নাই। ভজাদা, আমরা হোসেন পীরের খোঁজে গেছিলাম মালদার গাজলে। এখানে আসার দিন হোসেন পীরের সঙ্গে আমাদের ওখানে দেখা হয়েছিল। উনি আমায় এই তাবিজটা পড়তে দিয়েছিলেন। হোসেন পীর গাজলে? তোমাদের বোধহয় কিছু ভুল হইতাছে। আমি আজ হোসেন পীরের খোঁজে কত লোক পাঠাইছি, তারপর খবর আইলো পীর আর নাই। 2 বছর আগে বেলা কোবাই পীরের ইন্তেকাল হয়েছে। তাহলে তোমরা কেমনে দেখবা? এবার আর অবাক হলাম না।
এই 3 দিনের ঘটনা প্রবাহ আমাদের এত কিছু দেখিয়েছে যে আর হয়তো কিছুতেই অবাক হব না। লৌকিক অলৌকিক সব ধারণা মিলেমিশে এক হয়ে গেছে। এখন শুধু একটা জিনিস বুঝতে পেরেছি, এক অপশক্তির সঙ্গে আমাদের লড়তে হবে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, রোদে পোড়া তামাটে রং, সাদা দাড়ি গোঁফ, চোখের কোণে একটা লাল জুরুল, আর পরনে আলখাল্লায় অনেক তাপ্তি, হাতে একটা রংচটা ময়ূরের পেখমের ঝাড়ন, আর বয়স অনেকটাই। গলাটা ভাঙা একটু, গলায় রঙিন পাথরের মালা আর মাথায় ফেজ টুপি। তুমি তা কইতাছো তা তো হোসেন পীরের মতোই লাগতাছে, কিন্তু তুমি যদি ওর দেখা পাইয়া থাকো তুমি ভাগ্যবান। বিড়বিড় করে বলল ভজাদা। তখনই খুব জোরে একটা কিছু ভেঙে পড়ল। ঝনঝন করে কিছু ভেঙে পড়ার শব্দে আমরা 3 জনই লণ্ঠন হাতে বারান্দায় বেরিয়ে এলাম। যা ভেবেছি তাই, কোণের ঘরের দরজাটা খোলা আর বারান্দার কাঁচের জানলাটা ভেঙে পড়েছে। ঘরটার সামনে ধোঁয়া ধোঁয়া একটা আবছা মূর্তি, যেটা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে, যেন অন্ধকার জমাট বেঁধে এক প্রেতের দেহ ধারণ করছে। রাগে ফুঁসছে সেই পিশাচ। একটা খ্যানখ্যানে গলায় সে বলল, অবশেষে আজ তোর দিন শেষ হবে। আয় কাছে আয়, আর কতদিন পালাই পালাই বেড়াবি? আমি জানতাম একদিন তোকে এখানে আসতেই হইব। আজ আজ সেই দিন। কিন্তু আমার বদলে এতগুলো মৃত্যু কেন? রমিতের কি দোষ ছিল? কৌতূহল, অতিরিক্ত কৌতূহল, যা মেটাতে ও আমার দরজা খুইলা ফেলেছিল। আর আমাকে দেখা ফেললে মৃত্যু অবধারিত। সেই তান্ত্রিক কইছিল সমুকে বাঁচাইতে লাগবে 5টা টাটকা তাজা প্রাণ। আমি 4টে পাইয়া গেছি। আজ তোর হৃৎপিণ্ডটা নিয়ে গেলে আমার সমু পয়সা উঠবে। কিন্তু সমুর দেহ তো নেই। 20 বছর পরও যদি বেঁচে ওঠে, ওর দেহ পাবে কোথায়? পিশাচের হাসি বোধ হয় একেই বলে। একটা অন্ধকার শরীর হাসছে, সারাটা শরীর জুড়ে যেন হাসির হিল্লোল। হাসতে হাসতে সে হাসি বদলে গেল কান্নাতে। এই যেন এক অশুভ কান্না। সমুরে, কই গেলি তুই? ও বাপ আমার, তুই কোথায় গেলি? সমু নেই, ও পঞ্চভূতে বিলীন হয়ে গেছে। তুমি এতজনের প্রাণ নিয়ে কি করবে? আবার হাসতে থাকে পিশাচটা। এবার ওর সারি সারি সাদা দাঁত দেখা যাচ্ছে। ওর সনের মতো চুল বাতাসে উঠছে। কালো অন্ধকার শরীরটা আস্তে আস্তে এগোচ্ছে। প্রথমে ভজাদার দিকে ঘুরে তাকায় সে। ওর 2 চোখের কোটরে ফুটে ওঠে প্রবল ঘৃণা। মুখটা বেঁকিয়ে সে বলে, এটা তো মানুষ না, সামার নাতির খুনির বাড়ি বেগার খাইটা বলল। বলি তোর মুখে জল দিবে কে? যারা তোর বংশ প্রতিপুরে শেষ করলো তাদের ঘরে জন খাটিস তুই? এক রাশ থুতু ছিটিয়ে মুখ ঘুরিয়ে নেয় কুসুমের প্রেত। এবার জিকোর দিকে ঘুরে তাকায়। আমি দেখছিলাম এবার ওই 2 চোখের কোটরে গনগনে লোভের ছোঁয়া। একটা লকলকে জিভ দিয়ে ঠোঁটটা চেটে জিকোর দিকে এগিয়ে আসে রক্ত পিশাচটা। বলে, সমু বাইসা থাকলে এমন ডগরটা হইতো। এই ছেলেটাই চাই, এইটার দেহে সমুর আত্মা জীবন ফিরা পাইবে। এই দেহটাই আমার চাই। বলে ডান হাতটা জিকোর দিকে বাড়িয়ে দিল সে। আমি এক লাফে দুজনের মাঝে গিয়ে দাঁড়ালাম। বললাম, তুমি আমার দেহ না। সমু আমার ভুলে জলে ডুবে গেছিল। আমি যদি সেদিন ভয় না পেয়ে তখনই চিৎকার করতাম, সমু হয়তো বেঁচে যেত। কিন্তু আমি ছোট ছিলাম, আমি বুঝতে পারিনি যে ও মরে যাবে। যদি কেউ দোষ করে থাকে সেটা হলো আমি। দোষ আমার, আর শাস্তিও আমি পাবো। তোর হৃদয়টাও তো নেব, তবে তোর দেহ নেব তোর বন্ধুর। আজকে সমু নতুন জীবন ফিরা পাবে। আমাকে সরিয়ে জিকোর দিকে এগোতে যাচ্ছিল কুসুম। আমি বাঁ হাতটা দিয়ে জিকোকে সরিয়ে দিলাম। এবার যেন ওর 2 চোখ দিয়ে জ্বলন্ত আগুন ছিটকে পড়ল। ও আমার দিকে এগিয়ে আসলো, বলল, ঠিক আছে,
তবে তাই হোক, আগে তোরে শেষ করি। আমাকে গলাটা চেপে ধরতে যেতেই আমি ওকে বাঁ হাতে একটা ধাক্কা দিলাম। কুসুম যেন কিছুতে ছ্যাঁকা খেলো, এইভাবে ছিটকে গেল। আমার হাতে পঞ্চমুলির লাল বাঁধনটার দিকে তাকিয়ে হিসহিস করে উঠল। উফ উফ, জয়লা গেলাম। এই বাঁধন, এটা তোকে বাঁচাইবে? এই নিয়ে তুই আমার সাথে লড়বি? আমি এই বাড়িতে কাউকে থাকতে দিব না। আমি সমুখে নিয়ে এখানে থাকবো। এই দেখ। বলে ও আবার জিকোর দিকে হাত বাড়ায়, কিন্তু জিকো আমার মতো বাঁ হাতটা এগিয়ে দিয়েছে। লাল সুতোয় বাঁধা শেকড়গুলোর দিকে তাকিয়ে 2 পা পিছিয়ে যায় কুসুম। বলে, এই কবচ তোদের কতদিন রক্ষা করবে? আমি এখনই সমুখে ডাকতাছি। তার সঙ্গে লড়বি কিভাবে? এই কবচে ওর কিচ্ছু হইবে না। সমু, আমার মানিক, আয় বাপ, এবার এদিক পারে আয়। বাইরে যেন প্রবল ঝড় উঠল। এতক্ষণ প্রকৃতি যেন অপেক্ষায় ছিল। একটা প্রবল ঘূর্ণিঝড়ের মতো হাওয়া পাক খেতে খেতে বারান্দার ওধারের পুকুরটার মধ্যে গিয়ে পড়ল। আর পুকুরের জল পাক খেতে খেতে 4 হাত উঁচু হয়ে উঠল। আমি, জিকো, ভজাদা আতঙ্কে কাঁপতে কাঁপতে দেখলাম জল দিয়ে তৈরি একটা 8 বছরের বাচ্চার অবয়ব বাতাসে ধীরে ধীরে ভেসে আসছে। কুসুম তখনও সমুখে ডেকেই চলেছে। এবার অবয়বটা বারান্দায় আসতেই কুসুম বলে উঠল, ওদের হাতে পঞ্চমুলির বাঁধন আছে বাপ, একটু খুইলা দিত, তোর জলের শরীরে জ্বলন হইব না। অবয়বটা এগুচ্ছে। পেছোতে পেছোতে আমরা বারান্দার শেষ মাথায় চলে এসেছি। আমি চিৎকার করে উঠলাম, সমু, সমু, আমি তোকে ফেলে দিইনি। তুই তো সব জানিস, তুই কেন এমন করছিস? জল দিয়ে তৈরি অবয়বটা একটু থমকে দাঁড়ালো, তারপর কুসুমের দিকে তাকালো। কুসুম বলল, ওরা 2 জন মরলে আমি তোকে ফিরা পাইব বাপ, তুই ওই বাঁধন খুইলা দে। জল শরীর নিয়ে অবয়ব এগিয়ে এলো। 2 হাতে দুজনের হাতের পঞ্চমুলির বাঁধন ধরে টান দিতেই আমার কানে কানে কে জানি বলল, বীরের ধানের মাটিটা ছুড়ে দে ওর গায়ে। গলাটা আমার খুব চেনা, সেই ভাঙা গলা। আমি যন্ত্র মানবের মতো পকেট থেকে রুমালটা বের করলাম। 1 মুঠো মাটি নিয়ে ছুঁড়ে দিলাম জল দিয়ে তৈরি অবয়বটার দিকে। গুঁড়ো গুঁড়ো কাঁচের মতো ভেঙে ছড়িয়ে গেল জলের শরীর। একটা কুচি গলার হাহাকার পাক খেতে খেতে মিলিয়ে গেল। মেঝেতে পড়ে রয়েছে আমাদের 2টো শেকড় বাঁধা ছেঁড়া কবচ আর জল কাদা। খোনা গলায় একটা চিৎকার দিয়ে কুসুমের প্রেত ছুটে এলো আমাদের দিকে। আমি জিকোকে টেনে না ধরলে জিকো কাঠের রেলিং ভেঙে পড়েই যেত বোধহয়। কুসুম আর আমাদের মাঝে বোধহয় আর 1 হাতের দূরত্ব। তখনই আমাদের মাঝে এসে দাঁড়ালো একজন, ছেঁড়া তাপ্তি দেওয়া আলখাল্লা আর ফেজ টুপি, আর সাথে এক মিষ্টি ধূপের গন্ধে ভরে উঠল চারপাশ। আগন্তুককে দেখে থমকে গেল কুসুমের প্রেত শরীর। কার জন্য এসব করছিস রে তুই? তোর ছেলের শরীরটাই তো নেই। সে জীবন ফিরে পাবে, তবে এভাবে নয়। নবজন্ম হবে তার। যদি তুই তাকে পেতে চাস, তোকে নতুন জন্ম নিতে হবে। এই পিশাচ হয়ে থেকে তুই কিছুই পাবি না রে। যেন জোকের মুখে নুন পড়ল। থমকে দাঁড়ালো অন্ধকারের রক্ত পিশাচ। কোনা গলায় বলল, নবজন্ম, নবজন্ম হইব আবার, ছেলেরে ফিরে পাবো। হবে। আমি তোকে মুক্তি দিতেই তো এসেছি। এতদিন যে ভ্রান্ত ধারণা নিয়ে তুই এই ছেলেটার উপর আক্রোশ পুষিয়ে রেখেছিলি, আজ তার হিসাব মিটিয়ে নেওয়ার সময় এসেছে। ও তোর সমুকে মারেনি। তোর এই ভুল ধারণা ভেঙে গেলেই তোর মুক্তি হবে। প্রতিশোধ তোর মুক্তির পথ নয়।
তুই ওকে ক্ষমা করে দে, আর এতজনকে মেরে যে পাপ করেছিস তার জন্য তুই প্রায়শ্চিত্ত কর। আমি তোকে মুক্তি দিচ্ছি। হোসেন পীরের শরীর থেকে যেন এক মৃদু জ্যোতি বের হচ্ছে। হোসেন পীর ডান হাতটা দিয়ে আমার হাতের থেকে তাবিজটা খুলে কুসুমের অন্ধকার দেহতে ছোঁয়াতেই ওর দেহটা কেমন কুয়াশার মতো আবছা হতে হতে মিলিয়ে গেল। হোসেন পীরের দেহ থেকে যে জ্যোতি বার হচ্ছিল তা যেন শুষে নিল ওই ধূসর কুয়াশাকে। এক তীব্র আলোর বলয়ে মিলিয়ে গেলেন পীর হোসেন। ঠিক তখনই ভোরের প্রথম আলোর পরশ ছড়িয়ে পড়ল বারান্দাতে। গাছে গাছে কলকাকলি শুরু হলো। গাছপালার মাথা দুলিয়ে যেন বরণ করে নিল নবারুণকে। ভজাদা আমার হাত ধরে বলল, তোমার লিগা আজ নাতিটার বউটা মুক্তি পাইল বাবা, আমারে তুমি ক্ষমা কইরা দিও। হয়তো তোমারে দুইটা কটু কথা কইছি, বারবার সদি যাইতে কইছি, কিন্তু খারাপ নিও না বাবা, তোমারে বিপদে ফেলতে চাই নাই। তুমি জেদ কইরা থাইকা গেলা বইলাই আজরা মুক্তি পাইল গো, আজরা মুক্তি পাইল। জিকু আমায় জড়িয়ে ধরে বলল, যুক্তি তর্ক বিজ্ঞান যেখানে হেরে যায় তুই সেখানে জিতে দেখালি ভাই, তুই সেখানে জিতে দেখালি। সব পীর বাবার মৌনি বাবার জন্য। তবে একটাই আক্ষেপ রয়ে গেল, রমিতটাকে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। আমার যেন মনে হলো কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলল, আমিও খুব তাড়াতাড়ি তোদের কাছে ফিরব, তোর ঘরেই আসবো আমি, তোর আর প্রাপ্তির কোলে। আর সাথে সাথেই একটা নাম না জানা পাখি ডেকে উঠল। শেষ হলো আজকের গল্প শালবনী ভিলার আতঙ্ক। গল্প পাঠে সুমন, বিভিন্ন চরিত্রে সুমন, সৌভিক, অধ্যায়, সৌরভ, পার্থ, বাল্মীকি, সৌরভ সাহা, বিপুল, আসঞ্জন, বুবাই। পরিচালনা ও আবহ সৃষ্টিতে আমি বিপুল। পোস্টার আর্টিস্ট ক্রিয়েটোমেনিয়া। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।